মায়া বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। মুস্তাফিজ খান উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বাইরে চলে গেলেন। হামিদ ইয়াসিরও যাওয়ার আগে বলে গেছেন মায়া সুস্থ হলে অবশ্যই এর হাতের 1 কাপ চা খেতে যাবে, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রাফানা চৌধুরী চোখ মুছে মায়াকে বললেন, একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাচ্চা আমার, তোকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হসপিটালের এই পরিবেশে থাকতে ভালো লাগছে না। আমার প্রেশারটা আবার বেড়েছে রে, মাথা ঘোরায় শুধু। তখন তোকে আমার খুব দেখতে ইচ্ছে করে। তুই সেবা না করলে আমি যে সুস্থ হব না। আমরা না প্ল্যান করেছিলাম এক্সাম শেষ হলে অনেক জায়গায় ঘুরবো। শুধু লেকের পাড়ে গিয়েছি, আরও অনেক জায়গায় ঘোরা বাকি। আমরা আবার পার্কে ঘুরতে যাব। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা দোস্ত। তুই তো বলেছিলি আমার বিয়ে খাবি, প্রমিস করছি তোকে তুই সুস্থ হয়ে যাবার পরপরই বিয়ে করে নিব আমি। রিয়ানা কথা কেড়ে নিয়ে সাহিল বলল, হ্যাঁ রে মায়ু, তোর বান্ধবীকে তো তোকেই মানাতে হবে। তুই তো জানিস ওর পাত্র কে হবে। তুই বোঝালে তোর কথা ফেলতে পারবে না ও। ব্রো, তোর জন্য আরেকটা চিঠি লিখেছি আমি, তবে এটা দেখে তোর মন খারাপ হবে না, আরও ভালো হয়ে যাবে। তুই সুস্থ হয়ে গেলেই আমি তোকে দেখাবো সেইটা। রাহুল আরিয়ানের থেকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিসের চিঠি রে? ওটা আমাদের পার্সোনাল ম্যাটার, তাই না মায়ো? মায়া মাথা নেড়ে হাসলো। রাহুল আবার বলল, জানিস টাউনের শেষ মাথায় একটা নতুন ক্যাফেটেরিয়া উঠেছে। মায়া সুস্থ হয়ে গেলে ওখানে খেতে যাব সবাই মিলে। বিলটা না হয় আমিই পে করব। সবাই খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করে। রাহুলকে বাবা দেয় এত সুন্দর একটা স্টেপ নেওয়ার জন্য। বন্ধুদের পকেট খালি করার মতো শান্তি এই দুনিয়ায় আর কিছু আছে নাকি? মায়া ঠোঁট প্রসারিত করে হাসে। চোখের কার্নিশে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ে ওর। মানুষগুলোকে ছেড়ে কি করে যাবে ও? ও থাকতে পারবে না ওদেরকে ছাড়া, কিন্তু সৃষ্টিকর্তার ডাক দিলে তো যেতেই হবে। আয়ু ফুরিয়ে গেলে যে এই দুনিয়ায় কেউই টিকে থাকতে পারে না। সবাই একে একে কক্ষ ছেড়ে বেরিয়ে গেছে। রুদ্র নিশ্চুপ হেঁটে মায়ের সামনে এসে ধপ করে বসলো। মায়ার হাতটা যত্ন করে নিজের হাতে নিল। সন্তর্পণে চুমু খেলো মায়ার হাতে। মায়া পূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালের উপর পড়ে আছে। চোখের পাপড়ি ভেজা, নাকটা টকটকে লাল হয়ে আছে। কিছুক্ষণ পর পর নাক টানছে। জাম কালার শার্টের উপরের 2টো বোতাম খোলা, প্রশস্ত বুক দেখা যাচ্ছে। শার্টের হাতা ফোল্ড করে কনুই পর্যন্ত এনে গুটিয়ে রেখেছে। মায়ার হাতটা নিজের কাছে নিয়ে কি যেন দেখছে হাতের মধ্যে। মায়া অনেক কষ্টে শব্দ বের করলো নিজের মুখ দিয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, রুদ্র। রুদ্র মাথা তুলে তাকালো। মায়া চোখের ইশারায় নিজের কাছে ডাকলো ওকে। রুদ্র মুখ এগিয়ে নিয়ে মায়ার কাঁধে মুখ গুজলো। মায়া বলল, শার্টে বোতাম দুটো লাগা। রুদ্র মৃদু হেসে মাথা তুলল। বিনা বাক্য ব্যয়ে শার্টের বোতাম 2টো লাগালো। এগিয়ে গিয়ে মায়ের কপালে চুমু দিল। মায়ের অক্সিজেন মাস্কটা ভারী লাগছে, তাই আবার যখন মাস্কটা খুলতে গেল রুদ্র বাধা দিল। মায়া অসহায় চোখে চাইলো ওর দিকে। রুদ্র বলল, ডক্টর আঙ্কেল অক্সিজেন মাস্কে হাত লাগাতে নিষেধ করেছে, খবরদার খোলার চেষ্টা করবি তো। এটার জন্য তোর সাথে ভালো করে কথা বলতে পারছি না আমি। রুদ্র উঠে এসে বেডের উপর বসলো। পিঠের নিচে হাত দিয়ে তুলে মায়াকে নিজের বুকের উপর রাখলো। অক্সিজেন মাস্ক, স্লাইনের ক্যানুলা সব চেক করে নিল ঠিক আছে কিনা। মায়া গুটিসুটি মেরে শুয়ে আছে রুদ্রের বুকের উপর। রুদ্রের গরম নিঃশ্বাস ওর চোখে মুখে আছড়ে পড়ছে। রুদ্র বুকের উপর যত্ন করে শোয়ানোয় মায়ার ঘুম এসে যাচ্ছে, কিন্তু এখন তো ঘুমালে চলবে না। রুদ্রকে যে অনেক কিছু বলার আছে ওর। এই সুযোগটা কাজে না লাগালে যদি ওর জীবনে আর কোনো সুযোগ না আসে, তখন মায়া আস্তে করে ডাকলো, রুদ্র। হুম। তুই তখন কি যেন বলেছিলি আমায়? কখন? যখন কেঁদে কেঁদে ডাকছিলি আমাকে, আমি চোখ খুলছিলাম না, কিন্তু তখন আমার সেন্স এসেছিল। আমি জাস্ট কথা বলতে পারছিলাম না, তোর কথাগুলো বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু আমি শুনেছি। আমার তো মনে পড়ছে না রে জান, কি যেন বলেছিলাম। রুদ্র ভাবার চেষ্টা করে বলল, তুই আমাকে ভালোবাসার কথা বলছিলি তুই আমায় ভালোবাসিস।
রুদ্র মাথা নিচু করে তাকালো। মায়া বুকের সাথে লেপ্টে আছে ওর। রুদ্র চুলগুলো খোপা করার চেষ্টা করলো, কিন্তু এক হাতে তার সম্ভব হলো না। তাই চুলগুলো পিঠের পেছনে এনে ঠিক করে দিল। চুলের জন্য যদি মায়ের ডিস্টার্ব হয় সেটাও রুদ্রের সহ্য হবে না। রুদ্র মুখে হাত বুলিয়ে দিল। মায়া আবার ডাকলো ওকে, বলল, রুদ্র, হুম, বলেছিলাম হয়তো, আমার মনে পড়ছে না। তখন আমি নিজের মধ্যে ছিলাম না। এখন আরেকবার বল কে? ভালোবাসার কথা। তাহলে তোকে যে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। সুস্থ হলেই বলবো। সুস্থ যদি না হই, যদি সৃষ্টিকর্তা নিয়ে যান আমায়, তখন? মায়া প্লিজ, এমনিতে ডক্টর আঙ্কেল অনেক ভয় দেখিয়েছে। রুদ্র মৃদু ধমক দিল, আবার অসহায় গলায় বলল, বল না হুম, ভালোবাসি। আরেকবার, ভালোবাসি জান। আরেকবার। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মায়া রুদ্রের বুক খামচে ধরলে। রুদ্র হকচকিয়ে তাকালো ওর দিকে। মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। রুদ্র মায়ের চোখের পানি মুছে দিল, চুলের উপর চুমু খেলো, মাথাটা আর একটু বুকের সাথে চেপে ধরে শান্ত স্বরে বলল, এরকম করার জন্য বলেছিলাম বুঝি? আমার খুব ভালো লাগছে বুঝলি, অনেক ভালো লাগছে। এতক্ষণ বুকে খুব কষ্ট হচ্ছিল আমার, শ্বাস ফেলতে পারছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে আমি পুরো সুস্থ হয়ে গেছি। যদি সুস্থ থাকতাম তাহলে এটার জন্য তোকে ট্রিট দিতাম আমি। মায়া চকচকে দৃষ্টিতে তাকালো। ঠিক আছে, এই ছেলে সুস্থ হওয়ার পর পূরণ করার জন্য রেখে দিস। কাচ্চি খাবো আমি কিন্তু। ক্ষণকাল নীরবতায় কেটে গেল। মায়া আবার ডাকলো রুদ্রকে। ওর শব্দ ভাণ্ডার যে আজকে ফুরাতেই চাইছে না। রুদ্র কেমন করে যেন ডাকলো ওকে। এমন কেন করলি তুই? কেমন? কিসের এত কষ্ট তোর? কিসের কিসের জন্য নিজেকে ভেতরে ভেতরে এতটা শেষ করে ফেললি? তুই মুক্তি চাইতি, আমি মুক্তি দিতে চেয়েছিলাম। ডিভোর্স দেওয়া সম্ভব ছিল না, সম্ভব ছিল মরে যাওয়া। ওটাই করতে চেয়েছিলাম। তুই জানিস তো, তোর কষ্ট না আমি সহ্য করতে পারি না। তোর খুব কষ্ট হচ্ছিল না আমার সাথে থাকতে। রুদ্র নিশ্চুপ। ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে মায়ার চুলে। এই রুদ্র, মায়া ডাকলো, হুম। তোর এখন অনেক রাগ আমার উপর, তাই না? না, ওটা এখন নিজের উপর হচ্ছে। ঘৃণা হচ্ছে নিজেকে, একটা অমানুষের উপর। না, মায়া মাথা নাড়লো, ঢোক গেলে বলল, তোর আমার রুদ্রকে ঘৃণা করার কোনো অধিকার নেই। আমি খুব রেগে যাব তাহলে। কেন মায়া, কেন? নিজেকে এভাবে শেষ করার কি খুব দরকার ছিল? ছিল তো। তুই আমাকে মাফ করেছিস? হ্যাঁ, ওটা ঘুরিয়ে জিজ্ঞেস করার মতো জবানও আমার নেই। তোর সাথে আমি অনেক ছলনা করে বিয়ে করেছি, আমি সরি। কেন এরকম করছিস তুই? আমি নিতে পারছি না। জানিস রুদ্র, আমার না তোর সাথে সংসার করার খুব শখ ছিল। অনেক স্বপ্ন দেখেছিলাম বোঝার বয়স হওয়ার পর থেকে, কিন্তু আমার বাড়িতে অনেক কমপ্লিকেশনস ছিল। আমার মনে হতো আমি বেশি দিন বাঁচবো না, মরতে তো হবে একদিন। তবুও মনে হতো হায়াত বেশি নেই, যথেষ্ট সময় নিয়ে আমি পৃথিবীতে আসিনি। এত অসুস্থতা নিয়ে তো আর বাঁচা যায় না। যে 1 মাসের মধ্যে বেশি দিনই অসুস্থ থাকে, বিছানা থেকে উঠতে পারে না, হসপিটালে অ্যাডমিট থাকে, সে কি করে আশা করে বেশি দিন বাঁচবে? আমি আশা করিনি রুদ্র। ডক্টর আঙ্কেল আমাকে অনেক সান্ত্বনা দিত। বাবা মা, আমার সোলমেটরা, ওরা আমায় খুব বেশি দাম দিত রে, খুব এফোর্ট দিত আমায়। এমন ছিলাম তাই হয়তো। আমি শুধু তোর সাথে সংসারটা করতে চেয়েছিলাম। মনে করেছিলাম বিয়ের পর কিছুদিন হয়তো তোর রাগ থাকবে, কিছুদিন রুড বিহেভ করবি, তারপর তো মানিয়ে নিতে পারবি। বেশ, তুই রাগ করবি, এই জন্য তো আর আমার ইচ্ছেটা অপূর্ণ থেকে যেতে পারে না। আমি আমার এই ইচ্ছে অপূর্ণ রেখে মরে গেলে, মরেও তো শান্তি পেতাম না। আচ্ছা রুদ্র, তুই কি আমার উপর কালো জাদু করেছিলি? দরকার তো ছিল না, তোর তো মেয়ের অভাব ছিল না, কিন্তু আমার খুব অভাব ছিল রে তোর। এমন কেন লাগতো আমার কে জানে? তুই কাছে না থাকলে আমার পাগল পাগল লাগতো, ভালো না বাসতি, এতটা খারাপ ব্যবহার না করতি, কতটা ছেঁচড়া হয়ে গিয়েছিলাম রে আমি, শুধু তোর জন্য। শুধু ভাবতাম মরেই তো যাব, একটু থাকি না ওর সাথে, খুব অল্প সময়ে, ও রাখতে না চাক তারপরেও থাকি। মৃত্যুর আগে মানুষ তার বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, আমারও তেমনটাই হয়েছিল হয়তো। আত্মহত্যা মহাপাপ না হলে আমি সেটাই করতাম। শুধু ভাবতাম ইহকালে তো কিছুই পেলাম না, একটা সুস্থ জীবন পর্যন্ত না, এভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না। পরকালের জীবনটা না হয় ভালো হোক, একটু আমার সাথে ভালো ব্যবহার করতি, একটু।
জাস্ট একটু থাকতি আমার সাথে, মরেই তো যেতাম। তুই জানতি না আমি মরে যেতাম? কতবার বলেছিলাম তোকে, খুব ছোট সময়টাই তো, সেটুকু একটু দাম তুই দিতে পারলি না আমায়। আমি এতটাই বোঝা ছিলাম রুদ্র, বন্ধু হিসেবে হলেও কি মৃত্যুর আগের শেষ ইচ্ছেটা তোর পূরণ করা উচিত ছিল না আমার? কেন আমার ইচ্ছেটা অপূর্ণ থেকে গেল বল না? রুদ্র হিচকি তুলল। মায়া ধরফরিয়ে বলল, কাঁদছিস কেন? মরিনি তো এখনো, ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল, ভালোবাসার কথাও শুনতে পারলাম। এখন তো যেতে ইচ্ছে করছে না, আর একটু থাকি তোর সাথে। আমার খুব ইচ্ছে জানিস, তোর সাথে ছোট্ট একটা সংসার করার। অনেকগুলো বসন্ত আমি পাড়ি দিতে চাই তোর সাথে। তুই রাখবি আমায়? আর অপমান করবি না তো? এখানটা না খুব লাগে রে আমার। মায়া বুকের উপর তর্জনী ঠেকালো। শোন, এই, আর একটু বেশি বাঁচি আমি, হ্যাঁ? তুই তো বললি ভালোবাসিস, এখন তো আমার ভালোবাসায় পূর্ণ একটা সংসার থাকবে। রুদ্র, আমি যদি আর একটু বেশি বাঁচি, তোর কি খুব সমস্যা হয়ে যাবে? বেশি দিন বাঁচবো না সত্যি, অল্প কয়েকদিন। বেশি সমস্যা হয়ে যাবে রে তোর। রুদ্র নিজের হাত চেপে ধরল মায়ার ঠোঁটে। ও সত্যি আর শুনতে পারছে না। মায়া ওর গালে হাত রাখলো, চোখের পানি মুছিয়ে দিল, ওর দুর্বল গলায় ডাকলো, রুদ্র, হুম। একটা কথা বলতাম তোকে। না মায়ু, আর কোনো কথা না। এত এক্সেসিভ কথা তোর শরীরের জন্য ভালো হবে না। যা বলার সুস্থ হওয়ার পর বলিস। প্লিজ, কথাগুলো বলা খুব জরুরি। না মানে না, ডক্টর কথা বলতে বারণ করেছে তোকে। রুদ্র, যে সময়টুকু পাচ্ছি সেই সময়টুকু তোর সাথে কথা বলে কাটাতে দে। অনেক কথা যে জমে আছে আমার মনে, পরে যদি সময় কুলোতে না পারি। ফালতু কথা বলতে বারণ করেছে তোকে আমি সহ্য করতে পারছি না। রুদ্র চিল্লিয়ে বলল। মায়া জোরে জোরে শ্বাস নিয়ে বলল, শান্ত হয়ে রেগে যাস না, রাগ কন্ট্রোল করতে শেখ। তোর এই রাগগুলো সহ্য করার জন্য আমি নাও থাকতে পারি। প্লিজ এসব বলিস না, সহ্য হচ্ছে না আমার। তোকে সারা জীবন সহ্য করতে হবে আমার রাগগুলো। আমার রাগ সহ্য না করে কোথায় যাবি তুই? রুদ্র ভাঙা গলায় বলল, আচ্ছা শোন না, আর বলবো না, তাহলে আমার কথা মন দিয়ে শোন। হুম। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আম্মু আর বাবাকে দেখিয়ে রাখিস। ওদের যে আমি ছাড়া আর কেউ নেই, তুই যেন খেয়াল রাখিস রুদ্র, হ্যাঁ? অফিসের প্রতি অতিরিক্ত কনসেন্ট্রেশন দিতে গিয়ে যেন মামুনির প্রতি বেখেয়ালি হোস না। ওনার হাঁটুর ব্যথা বেড়েছে, সব সময় সাথে থাকা ট্রাই করবি। বাবাইকে যেন অফিসের জন্য বেশি প্যানিক হতে না হয়। আমি না থাকলেও বন্ধুদের সবার সাথে প্রাণোচ্ছল হয়ে মিশবি। আমাদের দুজনের ঝগড়ার সময় যেভাবে সবার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, সেভাবে যেন আর দূরত্ব সৃষ্টি না হয়। রুদ্র নিশ্চুপ। মায়া ঢোক গেলে আবার বলে, নিজের খেয়াল রাখবি রুদ্র, সবার সাথে সাথে নিজেরও যত্ন নিবি। নিজের কোনো ক্ষতি হতে দিবি না। আমি সব সময় তোর সাথে থাকবো। আমি না থাকলেও আমাকে অনুভব করতে পারবি তুই। রুদ্র নিশ্চুপ, চোখের পানি বিসর্জন দিচ্ছে। ওর চোখের পানিতে মায়ার মাথার তালুর চুল ভিজে যাচ্ছে। মায়া আবার বলল, রুদ্র, কিরে তুই কথা বলছিস না কেন? কি বলতাম? রুদ্র ভেজা গলায় বলল, যা পড়িস বল। আর কাঁদছিস কেন তুই? মরে যায়নি তো আমি, বেঁচে আছি। তোকে ছেড়ে এত সহজে যাবো না কোথাও। অনেকদিন জানানোর ইচ্ছা আছে তোকে। রুদ্র আরেকটু শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। রুদ্র, হুম। আমি যদি মরে যাই, আরশিকে বিয়ে করে নিস। তোদের দুজনকে আলাদা করে দিয়েছিলাম আমি মরে গেলে দুজন এক হয়ে যাস রুদ্র। হয়তো একটু কষ্ট হবে আমার, কিন্তু এইটা ভেবেই আমি ভালো থাকবো যে তুই ভালো আছিস। আর হ্যাঁ, তোকে আর তোর বউকে ভূত হয়ে ভয় দেখানোর প্ল্যান ক্যান্সেল আমার, যা। তোকে ছাড়া কোনোদিন ভালো ছিলাম না আমি, আর না কোনোদিন ভালো থাকবো। যা করেছে অতীতের সব তোর উপর রাগ করে করেছে, কিন্তু তুই রাগ করতে পারবি না আমার উপর। তুই যেখানে যাবি আমিও তোর সাথে সেখানেই চলে যাব। রুদ্র, চুপ, একদম চুপ। অনেক অনেক কথা বলে ফেলেছিস, আর না, ঘুমা এবার। রুদ্র নিজের বুক থেকে বালিশে শোয়ালো ওকে। একজন নার্স এসে জিজ্ঞেস করে গেল কিছু লাগবে কিনা। রুদ্র জানিয়েছে কিছুর দরকার নেই এখন, দরকার হলে রুদ্র ডেকে নেবে। রুদ্রের মাথায় হাত বুলিয়ে দিল মায়া। মায়ার চোখের পাতা বন্ধ করে দিল, ফিস ফিস করে বলল, ঘুমা। মায়া পিট পিট করে চোখ খুলল। লাইটের আলোতে চোখ খুলতে কষ্ট হচ্ছে।
হাতে কারো স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। রুদ্র মেঝেতে বসে ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া মুচকি হাসলো। হাতের টান পড়ছে, মনে হচ্ছে জমে গেছে হাড়টা, ক্যানেলাতে রক্ত উঠে গেছে। তবুও রুদ্রের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে মায়া হাতটা সরিয়ে আনলো না। রুদ্রের ঘুম ভাঙল কিছুক্ষণ পর। ঘুমে ঢুলু ঢুলু চোখে মায়ার দিকে তাকালো। ও মায়ের হাসির মুখের দিকে তাকাতেই ঘুম সম্পূর্ণ ছেড়ে গেল। রুদ্র তটস্থ বসলো। মায়া মৃদু হেসে বলল, কিরে, ঘুম ভেঙে গেল? হুম। বলতে বলতে রুদ্রের চোখ গেল মায়ার হাতের দিকে। রুদ্র আতঙ্কিত হয়ে মায়ার হাত ধরল, অগোছালো স্বরে বলল, জান, আমার জন্য হয়েছে এটা, তাই না? বেশি ব্যথা পেয়েছিস? হুম, ঠিক আছি আমি। রুদ্র হাত বুলিয়ে দিচ্ছে মায়ার হাতে। কিছুক্ষণ পর পর ফু দিয়ে ভালো করার চেষ্টা করছে। মায়া রুদ্রের দিকে তাকিয়ে বলল, আমি মামনি কোথায় রে? আর ওরা ওরা কোথায়? আমার খুব মনে পড়ছে ওদের কথা। রুহি, রিয়ানা কোথায়? রাহুল, আরিয়ান, সাহিল, বাবাই বা কোথায়? সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে মায়ু, চলে আসবে খানিক বাদে। ভালো করেছিস। কালকে থেকে সবাই এখানে পড়ে আছে। কয়টা বাজে রে? সকাল 10:30। তুই বাড়ি যাবি না? তোকে নিয়ে একেবারে ফিরবো। আমার তো ঠিক হতে দেরি লাগবে অনেক। ততদিন কি এখানে পড়ে থাকবি নাকি? দরকার হলে তাই থাকবো। মায়া মলিন চোখে তাকালো ওর দিকে। তখনই মাহেরা খান, রাফানা চৌধুরী আর ওর বন্ধুরা ঢুকলো। মাহেরা খান এসে মায়ার পাশে বসলো। রুদ্রকে উদ্দেশ্য করে বলল, কিছু খেয়েছো তুমি? রুদ্র পাংশুটে মুখে মাথা নাড়ালো। রাফানা চৌধুরী অবাক হয়ে বলল, কি বলো, কিছু খাওনি? কাল সকাল থেকে কিচ্ছু খাওনি তুমি রুদ্র, এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দাওনি। এভাবে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন মায়ের খেয়াল রাখবে কিভাবে? আরে আম্মু, কিছু হবে না আমার, ঠিক আছে আমি। বলেই রুদ্র উঠে দাঁড়ালো। মায়া আলতো হাতে টেনে ধরল রুদ্রের হাত। রুদ্র ঝুঁকে এলো ওর কাছে। মায়া আস্তে করে বলল, বাড়ি যা রুদ্র। যেতে হবে না মায়ু, আমি ঠিক আছে। রুদ্র মায়ের গালে হাত দিয়ে বলল, তোকে আমি বাড়ি যেতে বলেছি। কালকে থেকে কোনো কিছুই খাসনি তুই। বাড়িতে গিয়ে ফ্রেশ হবি, তারপর পেট ভরে কিছু খাবি। এখানে সবাই আছে, আমার কষ্ট হবে না থাকতে। না, কোথাও যাবো না আমি, আমি এখানে থাকবো। দরকার হলে এখান থেকে কিছু কিনে খেয়ে নেব। বিয়েতে গিয়ে খাওয়া আর এখানে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। আর এখানে ফ্রেশ কোথায় হবি তুই? তাই বলছি যা, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। আমরা সবাই তো আছি মায়ের কাছে। সবাই যেতে বলছে রুদ্রকে, কিন্তু তারপরও যেতে রাজি হচ্ছে না। রুদ্রের হাতে টান পড়ায় রুদ্র আবার ঝুঁকলো মায়ের কাছে। রুদ্র, ডক্টর আমায় উত্তেজিত হতে মানা করেছে, বেশি প্যানিক হতেও মানা করেছে। কিন্তু তোর জন্য আমি প্যানিক হচ্ছি রুদ্র। তোর জন্য চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়বো আমি। তুই যদি এখন বাড়ি না যাস, তাহলে তোর সাথে আর কথাই বলবো না আমি। রুদ্র অসহায় মুখ করে তাকালো মায়ের দিকে। ওকে ছেড়ে এক সেকেন্ডের জন্য নড়তে মন চাচ্ছে না, বাড়িতে যেতে মন সায় দিচ্ছে না একটুও। কিন্তু মায়ের জেদ জানিও, যদি ওর না খাওয়ার চিন্তায় প্যানিক হয় তখন মায়া টেনশন সইতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, ও যাবে আর ও আসবে, যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ কমপ্লিট করে চলে আসবে। রুদ্র সব কিছু ভেবে বলল, ঠিক আছে, যাচ্ছি আমি। রুদ্র তাকালো মায়ের দিকে, আবারও ঝুঁকে বলল, আমি তাড়াতাড়ি চলে আসবো জান। মায়া মিষ্টি হাসলো, চোখ দিয়েই বিদায় জানালো রুদ্রকে। রুদ্র সবার কাছ থেকে বিদায় নিয়ে কক্ষের বাইরে পা বাড়ালো। মায়াকে তাকিয়ে থাকতে দেখে কাছের দরজার ওপর থেকে হাত দিয়ে বাই জানালো। মায়া এক দৃষ্টে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। ভেতর থেকে কেউ জানান দিচ্ছে মানুষটাকে যে চলে যেতে দিলি, আবার ওকে দেখার সুযোগ হবে তো তোর। আকাশের গুমোট অবস্থা, কালো মেঘের আড়ালে ঢেকে গেছে তেজস্বী সূর্য। সকাল থেকে সুন্দর যে রৌদ্রময় দিন ছিল তা কিঞ্চিত অন্ধকারে ছেয়ে গেছে। গুরুম গুরুম ডাকে আকাশ পাতাল এক করে বজ্রপাত হচ্ছে। ঘন কালো মেঘে ছেয়ে যাওয়া পৃথিবীকে হঠাৎ আলোকিত করে বজ্র ডাক দিচ্ছে বারংবার। শোষ বাতাসের মাঝ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে রুদ্র। বাতাসের তোপে গাড়ির ব্যালেন্স ধরে রাখাও কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আশেপাশের জনমানব উৎকণ্ঠা নিয়ে তাদের বাড়ি ফিরে যাচ্ছে। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময়ে ভারী বর্ষণ শুরু হবে। এই অবস্থায়ও 1 ঘন্টার রাস্তায় রুদ্র 30 মিনিটে পৌঁছালো।
হন্তদন্ত হয়ে দোতলায় উঠে চটজলদি শাওয়ার নিল। কয়েকজন সার্ভেন্ট আছে বাড়িতে, এর মধ্যে একজন টেবিলে খাবার বেড়ে দিল রুদ্রকে। রুদ্র কাল বিলম্ব না করে খেতে বসলো, কিন্তু খাওয়ার চেষ্টায় বুঝতে পারল ওর গলা দিয়ে খাবার নামছে না। যে মানুষটা বাড়ি না ফেরা পর্যন্ত খেত না, সে যে না খেয়ে আছে। হসপিটালের ওই সাদা বেডে স্লাইনকে সঙ্গী করে বেঁচে আছে, তার এক ফোঁটা পানি খাওয়াও মানা। রুদ্রের চোখ ভিজে আসে, বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে। আজকে হাত দিয়ে খাওয়ার শক্তিটুকু পাচ্ছে নাও। বারংবার মনে পড়ছে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে কতবার ওকে খাইয়ে দিয়েছিল মায়া। তারপরও কেমন করেছিল মায়ের সাথে। মেয়েটা অপেক্ষা করতো ওর জন্য, আরও আসা মাত্র ঝগড়া শুরু করে দিত। ও মন খারাপ করে না খেয়ে শুয়ে পড়তো। রুদ্র জানতো ও খিদে সহ্য করতে পারে না, তবুও একবার উঠিয়ে খাওয়াতো না পর্যন্ত। কতবার ও রুদ্রের বিষাক্ত বাণীগুলো সহ্য করতে না পেরে কেঁদে দিয়েছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু রুদ্রের কাছে এসব নাটক মনে হয়েছে। ওর কান্না কষ্টগুলো রুদ্রের কাছে ক্রিঞ্জ নাটক মনে হয়েছে। রুদ্র অক্লিষ্টে ঢোক গেলে আজব হঠাৎ খেতে বসে এসব মনে পড়েছে। মেয়েটার কাছে ক্ষমা চাওয়া হয়নি, ভালোবাসার কথা বলেছে কিন্তু ক্ষমা তো চাওয়া হয়নি। মায়ার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন পড়েনি কোনো দিন, ওর বন্ধুত্বে ক্ষমা নামক কোনো শব্দ নেই। কিন্তু আজকে খুব করে ক্ষমা চাইতে মন চাচ্ছে। এত এত অন্যায়ের ভার রুদ্র কিভাবে নিতে পারছে না। নিজের অপরাধের জন্য নিজেকেই যে ক্ষমা করতে পারেনিও, তাহলে মায়া কি করে করবে? আজকেই ক্ষমা চাইতে হবে। মায়া যতই বলুক ওইসব কিছু মনে রাখেনি, তারপরও মনের ক্ষতগুলো থেকে যায় সব সময়। দরকার হলে রুদ্র মায়ার পা ধরে থাকবে ক্ষমা না করা পর্যন্ত। নিশ্চয়ই মায়া রুদ্রের এই অবস্থা দেখে ক্ষমা না করে থাকতে পারবে না। সকালে সত্যি অনেক খিদে লেগেছিল রুদ্রের, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে এতটুকু খিদে নেই। মনের মধ্যে উত্তাল ঢেউ, মস্তিষ্কে শুধু একটা চিন্তা, মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। ও মন থেকে ক্ষমা করবে তো। রুদ্র তৃপ্তি করে খেতে পারল না, শুধু যতটুকু খেলে পেট ভরবে ততটুকু নাকে মুখে ঢুকালো। কিছু খাবার পানি দিয়ে খেলো বহু কষ্টে। আকাশ পাতাল এক করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। রুদ্র বাড়ির সদর দরজায় এসে দাঁড়ায়, আকাশ পানে তাকিয়ে আকাশের কালো রূপ দেখে। ছাতা না নিয়ে বৃষ্টি মাথায় এক দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। বৃষ্টির তোপে বাইরের দিকটা ঘোলাটে দেখা যাচ্ছে। গাড়ির সামনের গ্লাসের উপর বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। এই ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে রুদ্রের বেশ বেগ পোহাতে হচ্ছে। প্রলয়ঙ্কারী বৃষ্টি তার দাপুটে রূপে চারপাশ গ্রাস করে নিচ্ছে। জনমানব শূন্য রাস্তা, ক্ষণে ক্ষণে বিজলি চমকাচ্ছে, বাজ পড়ার শব্দ হচ্ছে। এই ভারী বর্ষণে গাড়ি নিয়ে সামনে আগাতে বেশ হিমশিম খেতে হচ্ছে রুদ্রকে। গড়গড় আওয়াজে গাড়ি থেমে যায়। রুদ্র চাবি দিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই গাড়ি চলছে না। রুদ্র বিরক্তি নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। গাড়ির বনেট সামনের ঢাকনা খুলে চেক করে, বনেটে পানি ঢুকে জবজবে অবস্থা। গাড়ির ভেতর থেকে কাপড় নিয়ে সাবধানতার সাথে মোছার চেষ্টা করেও, কিন্তু ভেতরে ঠিক করতে গেলেই সংঘর্ষ হয়। হাজার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারে না। রুদ্র মুখ হাত দিয়ে ঢেকে গাড়ির সামনে বাবু হয়ে বসে। কান্না পাচ্ছে ভীষণ ওর। হসপিটাল থেকে বের হয়েছে 2 ঘন্টা হয়ে গেছে। মায়া কেমন আছে কে জানে, অপেক্ষা করছে নিশ্চয়ই ওর জন্য। কখন দেখতে পাবে মায়াকেও। ওর মুখটা যে ভীষণ মনে পড়ছে, মনের ভিতর কু ডাকছে, বারংবার মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। রুদ্র উঠে দাঁড়ায়। এই বৃষ্টির মধ্যে ক্যাব পাওয়া সম্ভব নয়। রুদ্র আশেপাশে তাকিয়ে গাড়ি খোঁজার চেষ্টা করে, কিন্তু পুরো রাস্তা খালি। যানবাহন তো দূরের কথা, একটা মানুষেরও অস্তিত্ব নেই। রুদ্রের হঠাৎ মাথায় আসলো হসপিটাল থেকে বেশি দূরের রাস্তায় দাঁড়িয়ে নেইও। এখান থেকে গাড়ি করে গেলে 10 মিনিটের রাস্তা। রুদ্র চোখ মুখ খিচে দৌড় লাগালো। এখন যদি পুরো রাস্তা দাপিয়েও দৌড়ায় তবু অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই। বৃষ্টির ফোঁটার কারণে
চোখ খুলে সামনে তাকাতেও কষ্ট হচ্ছে। রুদ্র ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলো হসপিটালের নেম প্লেট। রুদ্র বিজয়ের হাসি হাসে, উচ্ছ্বাসিত হয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। কোমরে হাত রেখে বড় বড় করে শ্বাস নেয়। শার্টের হাতা দিয়ে মুখমণ্ডল থেকে পানি মোছার চেষ্টা করে, কিন্তু কপালের সামনের চুলগুলো থেকে টপ টপ পানি পড়ে আবার মুখ ভিজিয়ে দেয়। কালো শার্টটা ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। শার্ট প্যান্ট থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যেন এক্ষুনি সুইমিং পুল থেকে উঠে এসেছে। শ্যামবর্ণ ভেজা মুখে ওকে সতেজ স্নিগ্ধ দেখাচ্ছে। যে কজন নার্স ওর সামনে দিয়ে যাচ্ছে সবার যাওয়ার সময় ওকে পুরোটা স্ক্যান করে গেছে। রুদ্র ঠোঁট টিপে হেসে সামনে আগায়। যদি মায়া এদেরকে দেখতো তবে নিশ্চিত জেলাসিতে শেষ হয়ে যেত। তারপর জেলাসি রাখতে না পেরে এদের সামনে গিয়ে বলতো, আরেকজনের জিনিসে চোখ দেওয়া ঠিক না। রুদ্র হাসে মায়ার এসব পাগলামো মনে করে। মনে মনে ঠিক করে নেয় মায়াকে আজ ওর দৌড়ানির গল্প শোনাবে। বলবে মায়া যে বলে রুদ্রকে একটু ভালোবাসে না, শুধুমাত্র ওর জন্য কিভাবে এই ভয়ানক বৃষ্টির মধ্যে দৌড়ে এসেছে। মায়া নিশ্চয়ই এসব শুনে বকবে ওকে, শাসন করে বলবে কেন এই বৃষ্টির মধ্যে এভাবে দৌড়ে এসেছে ও। এই শাসনগুলো অনেক দিন ধরে মিস করছে রুদ্র। মায়া অনেক দিন ওর সাথে ভালো করে কথা বলে না, অনেকগুলো দিন ওদের ঝগড়া হয় না, মারামারি হয় না। রুদ্র আবার হাসে, কিন্তু ইউনিটের সামনে আসতে রুদ্রের হাসি মিলিয়ে যায়, পা থেমে যায়। ইউনিটের সামনে মানুষের ভিড়, নার্সরা দৌড়াদৌড়ি করে যাচ্ছে সেদিকে। কান্নার স্বর ভেসে আসছে ক্রমে ক্রমে। রুদ্র চুপসে যায়, মনের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়, সামনে আগানোর সাহস পায় না। তারপরও নিজের অবশ পা কোনো মতে টেনে নিয়ে যায় ইউনিটের কাছে। সবাই কাঁদছে, মাহিরা খান আর রাফানা চৌধুরীও কাঁদছেন। মুস্তাফিজ খান এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তার পাশে রুয়ান চৌধুরী বারবার চোখ মুছছেন। রুদ্র অবাক হয় না নিজের বাবাকে দেখে, এখন অবাক হওয়ার মতো পরিস্থিতি না। রুহানি আর রাহুলের মা দোয়া পড়ছেন, তাদের চোখেও পানি। আরিয়ান আর শাহিরের বাবা দাঁড়িয়ে আছে মুস্তাফিজ খান ও রাফানা চৌধুরীর সাথে। রুদ্রের ঘোলাটে চোখে তাকায় সবার দিকে, আশেপাশে তাকিয়ে সবার কান্নার উৎস খুঁজে পায় না। ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে এক জায়গায়, সবাই হিচকি তুলে কাঁদছে। রুহানি রুদ্রকে দেখে আরও জোরে কেঁদে দেয়। রুদ্র বোকা বোকা চোখে তাকায় সবার দিকে, ঘটনার অর্ধপ্রান্ত বুঝতে পারে না। রুদ্র বেরিয়ে যাওয়ার পরপরই রুয়ান চৌধুরী এসেছিল মায়াকে দেখতে। সম্পর্কে বৌমা হলেও তিনি সবসময় মায়াকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন, স্নেহ করেছেন। মেয়ের অসুস্থতায় নিজের সব কাজ ফেলে ছুটে এসেছেন সুদূর কানাডা থেকে। তাই এয়ারপোর্টের থেকে খোঁজ নিয়ে আর বাড়ি যায়নি, একেবারে হসপিটালে চলে এসেছেন তিনি। রুয়ান চৌধুরী আসার একটু পরেই আরশি এসেছিল মায়ার সাথে দেখা করতে, হাতে ফুলের বুকেটা নিয়ে। রুহানি, রাহুল, সাহিল, রিয়ানা আর আরিয়ান তখন ইউনিটের বাইরে দাঁড়িয়েছিল। সবাই ভূত দেখার মতো তাকিয়েছিল ওর দিকে। আরশি থতমত খেয়ে যায় ওদের তাকানোর ধরন দেখে, কিন্তু যখনই ওদের তাকানো উপেক্ষা করে আরশি কক্ষের ভিতর ঢুকতে যায়, নার্স বাধা দেয় ওকে। পেশেন্টকে ঘুমের মেডিসিন দেওয়া হবে, তাই কাউকে এখন ভেতরে অ্যালাও করা হবে না, যাতে কোনো ডিস্টার্ব না হয়। আরশি অনেক আকুতি মিনতি করে ঢোকার জন্য, বলে একটু কথা বলেই চলে আসবে, কিন্তু নার্স ওকে বারণ করে, ঢোকার অনুমতি দেয় না। রুহানি গিয়ে জিজ্ঞেস করে আরশিকে, কেন এসেছে ও? আরশি উত্তর দিল, মায়াকে দেখতে। একটু আগেই এক ক্লাসমেট থেকে খবর পেয়েছে মায়া অসুস্থ হয়ে পড়েছে, তাই একটাবার দেখতে এসেছে মায়াকে। আরশি অনুরোধ করে রুহানিকে যাতে নার্সকে বলে ওকে ঢুকতে দেওয়ার অনুমতি করে দেয়। রাহুল আরশির উৎকণ্ঠা দেখে এগিয়ে এসে অনুরোধ করে নার্সকে। একে একে সবাই অনুরোধ করলে নার্স আর নাকচ করতে পারে না, ঢোকার অনুমতি দেয়। আরশি হাসি মুখে কক্ষে ঢোকে। কারো আসার শব্দ অনুভূত হতেই মায়া চোখ খোলে। আরশিকে দেখেই চোখ বড় বড় করে তাকায়। আরশি মিষ্টি হেসে ফুলের বুকেট রাখে সাইড টেবিলের উপর। মায়ার সামনে ছোট বেঞ্চি টেনে বসে, মায়াকে উদ্দেশ্য করে বলে, কি রে, কি অবস্থা করেছিস নিজের? এইভাবে অসুস্থ হয়ে পড়লি কি করে? মায়া উত্তর দেয় না, এখনও অবাকের ভাবটা পুরোপুরি কাটেনি। আরশি হাসে মায়ের রিয়াকশন দেখে, নিজ থেকেই বলে, এত অবাক হওয়ার কিছু নেই। আমি যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম তখন তুইও আমাকে দেখতে গিয়েছিলি, তো এখন এমন রিয়াকশন দেওয়ার দরকার নেই। মায়া আস্তে করে বলে,
ফর্মালিটি পূরণ করতে এসছিস? শত্রুর সাথে ফর্মালিটি কিসের? দেখতে এলাম তোকে। আর ওইটা? মায়া সাইড টেবিলের দিকে তাকিয়ে বলে, ফুলের বুকেট। তোর না কালো গোলাপ পছন্দ, তাই কালো গোলাপ চোখে পড়তেই নিয়ে এসেছি। থ্যাঙ্কস। মায়া চোখ পিটপিট করে বলে। ওয়েলকাম। ক্ষণকাল নীরবতায় কেটে যায়, আর সে খুঁজে পায় না কি দিয়ে কথা শুরু করবে। আরশি, মায়ার ডাকে আরশি একটু ঝুঁকে মায়ের কাছে যায়। মায়া আধো আধো স্বরে বলল, তুই জিতে গেছিস রে আরশি। কিসে? আরশি ভ্রুকুচকে জিজ্ঞেস করে। মনে নেই চ্যালেঞ্জ নিয়েছিলাম আমরা? আরশি হাসি মুখে ফিসফিসিয়ে বলে, কি করে জিতলাম? রুদ্র তো এখনো তোর কাছেই। আমার কাছে ফিরে আসলো কইও? তোর কাছে ফিরে যায়নি কারণ ও দোটানায় ভুগছিল। ও চায়নি বড়রা কষ্ট পাক। বড়রা সবাই একসাথে ডিসিশন নিয়ে আমাদের বিয়েটা দিয়েছিল, তাই আমাদের ডিভোর্স হয়ে গেলে সবাই কষ্ট পেত। যেমন তেমন ফিরে আসেনি তো, জিততে পারিনি আমি চ্যালেঞ্জে। ওর কাছে আমার বন্ধুত্বের চেয়েও তোর 2 বছরের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ ছিল। দেখতিস না, ও সবসময় তোর সাইড নিত। কোনো দোষ করলে তোর সাইড নিয়ে বকতো আমাকে। সবসময় বলতো আমাকে তোকে যেন কষ্ট দিয়ে কিছু না বলি আমি। ও আগে বুঝতে পারেনি সেটা, তুই সুইসাইড করার পরেই বুঝেছিল। ও আমায় অনেকবার ডিভোর্স দিতে চেয়েছিল, আমি দিতে দিইনি ওকে। ডিভোর্সের জন্য দুজনের মতামতের প্রয়োজন হয়, তাই আমার পারমিশন ছাড়াও আমায় ডিভোর্স দিতে পারেনি। আরশি মুখ গম্ভীর করে বলে। তাহলে স্বীকার করছিস হেরে গেছিস তুই আমার কাছে? মায়া উপর নিচ মাথা নাড়ে। আরশি তাচ্ছিল্য স্বরে বলে, বাহ, ক্লাসের ফার্স্ট গার্ল তাহলে আমার কাছে হেরে গেছে। সেই হার আবার কে স্বীকার করেছে? মায়া। এই দিনও সৃষ্টিকর্তা দেখালো আমাকে। মায়া কিছু বলে না, তাকিয়ে থাকলো ওর দিকে। এবার আরশি নরম কণ্ঠে বলল, এমন বিহেভ কেন করছিস মায়া? তোকে এসব বিহেভ মানায় না। তোর এই নরম বিহেভ ঠিক হজম হচ্ছে না। সুস্থ হয়ে যা তুই তাড়াতাড়ি। কতদিন হয়ে গেল তোর সাথে ঝগড়া হয় না? মায়া ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটিয়ে বলে। আমার হাতটা একটু ধর, আমি উঠতে পারছি না। রুহানি আলতো হাতে মায়ার হাত ধরে। মায়া হাঁসফাঁস করে বলে, আমি যদি মরে যাই তাহলে রুদ্রকে বিয়ে করে নিস। দেখিস ওকে কেমন। অনেক কষ্ট পাবে আমি চলে গেলে, কিন্তু তুই থাকলে ও নিজেকে সামলে নিতে পারবে। এসব বলে না মায়ু, ভালো হয়ে যাবি তুই। আরশি মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ও আমার সাথে ভালো না থাকলেও তোর সাথে ভালো থাকবে। কখনো ওকে ছেড়ে যাস না কেমন। আমার জন্য আলাদা হয়ে গিয়েছিস তোরা, কিন্তু আমি মরে গেলে যেন এক হয়ে যেতে পারিস। তুই ওকে দেখে রাখবি তো আরশি? আরশির কষ্ট লাগে এসব কথায়। মায়ার সাথে সবসময় ঝগড়া হলেও ওর বন্ধুরা যেমন ওর সাথে লেগে থাকতো, আরশিও তেমন লেগে থাকতো মায়ার সাথে। বন্ধুত্ব না হলেও শত্রুতা ছিল আটসাটভাবে। আরশি ভেজা গলায় বলল, তোর মনে হয় রুদ্র এমন করবে? তুই জানিস না ও তোর জন্য কেমন করে। ওকে স্বার্থপর ভাবছিস? তুই নিজেও তো বলিস ও কনফিউজড হয়ে যায় কি করবে, তাই এমন করেছে তোর সাথে। নয়তো তোকে ভালোবাসে অনেক। তোদের বিয়ের পর যতবার আমার সাথে দেখা করতে এসেছে ততবার তোর কথা বলতো। তুই নাকি কথা বলিস না, বাড়ি যাওয়ার পর একবারও ফোন দিসনি। ও লজ্জায় কল করতে পারছে না তোকে। সত্যি ও অনেকবার যেতে চেয়েছিল তোর বাড়ি তোকে নিতে। ওর নাকি ভয় লাগতো তোর সাথে নজর মেলাতে। আর তুই এসব বলিস না, ভালো হয়ে যাবি তুই। মায়া আরশির কথা অগ্রাহ্য করে বলল, অনেক অন্যায় করেছি তোর উপর আমি। তোর ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছি। যদি পারিস মাফ করে দিস আমায়। কারণ মনের ভেতর কষ্ট রেখে আমি দুনিয়া ছাড়তে চাই না। আরশি মাথা নুয়ে মায়ার হাতের উপর মাথা রাখে। কাঁপা কাঁপা গলায় বলে, এমন কেন করছিস তুই? আমি কাঁদতে চাচ্ছি না। শত্রুর জন্য কান্না করা খুবই লজ্জাজনক ব্যাপার। তুই অনেক ভালো রে মায়ু। তোর উপর আমি কোনো কষ্ট রাখিনি। ভালোবাসার মানুষের সাথে কোনো কম্প্রোমাইজ না, তুই সেটাই করেছিস। কিন্তু এখন কি করছিস তুই? তোর সবচেয়ে প্রিয় মানুষটাকে দিয়ে দিচ্ছিস, তাও আমাকে। এসব তোর ক্ষেত্রে মানায় না রে। ভালো হয়ে যাবি তুই। আরশি মুখ তুলে তাকায় মায়ার দিকে। মায়ার চোখের কার্নিশ ফোটায় ফোটায় পানি গড়িয়ে বালিশ ভিজিয়ে দেয়। অক্সিজেন মাস্কের ভেতর ঠোঁট দুটো শুষ্ক, ঠোঁট দুটো তিরতির করে কাঁপে কিছু বলার জন্য। আরশি বাধা দেয়, চোখের পানি মুছে দিয়ে বলে, আর কিছু বলিস না। উত্তেজিত হয়ে যাচ্ছিস তুই। খারাপ লাগছে কোথাও? বুকে ব্যথা। ডক্টরকে ডেকে আনছি আমি। আরে তেমন ব্যথা না, মনে হচ্ছে
আর দেখতে পাবো না কাউকে, ছেড়ে চলে যেতে হবে সবাইকে এমন মনে হচ্ছে। কিচ্ছু হবে না রে তোর। ঘুমের ইনজেকশন দেওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে। আমার জন্য নার্স ইনজেকশন দিতে আসতে পারেনি, আমি ডাকছি তাকে। আরশি বেরিয়ে আসে কক্ষ থেকে, দরজার সামনে রাহুলকে দেখে থেমে যায়। রাহুল কান্না ভেজা চোখে তাকালো ওর দিকে, চোখে প্রশ্ন, কেন তুমি মায়াকে এসব বলতে বাধ্য করলে? আরশি মাথা নিচু করে চলে যায়। রাহুল আরেকবার কক্ষে গিয়ে মায়ের সাথে দেখা করে আসে। নার্স গিয়ে ঘুমের ইনজেকশন দিয়ে আসে মায়াকে। আরশি চলে যাওয়ার 40 মিনিট পর হন্তদন্ত হয়ে নার্স বেরিয়ে আসে, চিৎকার করে ডক্টরকে ডাকে। হামিদ স্যার, পেশেন্ট কেমন আছে? পালস রেট একদম লো, পেশেন্টের শ্বাসকষ্টের গতি স্বাভাবিক না। ডক্টর দৌড়ে আসে, সবার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে যায় এসব শুনে। ডক্টর জানায় পেশেন্টের বডি সব ধরনের মেডিসিন নেওয়া বন্ধ করে দিয়েছে, অক্সিজেন নিতে পারছে না, স্লাইন বডিতে পুশ হচ্ছে না। পেশেন্ট নিজেই বেঁচে থাকার সমস্ত আশা ছেড়ে দিয়েছে, সে নিজেই বাঁচতে চাচ্ছে না, তার মস্তিষ্কে প্রতিনিয়ত মৃত্যুর কথা ঘুরছে। আর আমাদের বডি আমাদের মস্তিষ্ক থেকেই উদ্দীপনা গ্রহণ করে, তাই ওর মস্তিষ্ক যেটা ভাবছে সেটা বডিতেও এফেক্ট করছে ওর। রুদ্রের মাথা ঘুরে ওঠে এসব কথা শুনে, পা দুলছে, এজন্যই তো মায়াকে ছেড়ে যেতে চায়নিও। আর আরশি কেন এসেছে? মায়াকে রুদ্রকে দেখে রাখতে বলেছে মানে? রুদ্র ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যাবে তার আগেই রাহুল ধরল ওকে। জানালো এখনও সব আশা শেষ হয়ে যায়নি, ডক্টররা দেখছে ওকে, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবেও। রুদ্র বাইরে সবার মতো অপেক্ষা করার ধৈর্য পায় না, সবাইকে ডিঙিয়ে কক্ষের ভেতর ঢোকে। ডক্টর হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মায়ার বেডের সামনে, তার আশেপাশে 3-4 জন নার্স। রুদ্র ঢোক গিলে তাকায় সবার দিকে, সবাই দাঁড়িয়ে থাকায় মায়াকে দেখা যায় না। নার্সরা সবাই অসহায় চোখে তাকায় ওর দিকে। হামিদ ইয়াসির এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, হয়তো চোখের পানি আর নিজের অপারগতা দেখাতে চাচ্ছেন না কাউকে। হার্ট রেট মেশিনের লাইনগুলো সমান হয়ে চলছে। রুদ্র সেদিক থেকে চোখ ফিরিয়ে টলমলে দৃষ্টিতে তাকালো সামনে। হামিদ ইয়াসির এগিয়ে আসেন ওর দিকে, ওর কাঁধে হাত রেখে ভেজা গলায় বলেন, আই অ্যাম সরি বাবা, আমি তোমার মায়াকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারিনি। বাঁচানোর মালিক তো সৃষ্টিকর্তা, আমি তো শুধু ওসিলা মাত্র। সৃষ্টিকর্তা তাকে এই দুনিয়ার এইটুকু সময় দিয়েই পাঠিয়েছিল। আমি সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছার উপর কারো হাত নেই। বলেই চোখ মুছতে মুছতে বাইরে চলে যান তিনি। হসপিটালে কারো আহাজারি আর বজ্রপাতের শব্দ একাকার হয়ে মিশে যাচ্ছে। স্বজন হারানোর তীব্র দুঃখে কলিজা ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সবার। বুকের ভেতর এক আকাশ সমান যন্ত্রণা, কারো চোখের পানি যেন বাদ মানছে না। মাহিরা খান চিৎকার করে কাঁদছেন, রাফানা চৌধুরী বসে আছেন তার পাশে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছেন তিনি। কিছুক্ষণ পর পর হিচকি তুলছেন। পাশেই রুহানি আর রাহুলের মা হুহু করে কাঁদছেন। মুস্তাফিজ খান শব্দ করে কাঁদছেন, তার বুকের মধ্যে কি হচ্ছে তা কাউকে বোঝাতে অপরাগত তিনি। মাহিরা খান চিল্লিয়ে কেঁদেও শান্তি পাচ্ছে না, তার একটা মাত্র মেয়ে, বেঁচে থাকার একমাত্র সম্বল। ছোটবেলা থেকে একটা বাচ্চার মতো বড় করেছে ওকে, কখনো ধমক পর্যন্ত দেয়নি, সব সময় ওর সব জেদ সব ইচ্ছা পূরণ করেছে। তবুও কেন এভাবে নিষ্ঠুরভাবে চলে গেল মায়া? কেন কেন? রুয়ান চৌধুরী বিলাপ করে কাঁদছেন। রুদ্র আর মায়া তার জন্য কখনোই আলাদা ছিল না, সব সময় দুজনকে নিজের সন্তানের মতো দেখেছেন তিনি। রুহানি চুপচাপ বসে আছে, দেখে মনে হচ্ছে হয়তো কাঁদতে জানে না। রিয়ানা ওর কাঁধে মাথা রেখে হিচকি তুলছে। রাহুল মেঝেতে বসে নিশ্চুপ চোখের পানি বিসর্জন দিচ্ছে। সাহিল আর আরিয়ানেরও তো একই অবস্থা। পাশের কেবিনেই রুদ্রকে স্লাইন দিয়ে রাখা হয়েছে। মায়ের মৃত্যুর সংবাদ নিতে পারেনিও, জ্ঞান হারিয়েছে। কতক্ষণ ধরে এভাবে সেন্সলেস অবস্থায় আছে তার হিসেব নেই। হামিদ ইয়াসিরের কথা বুঝতে রুদ্রের সময় সেকেন্ড লাগে, কিন্তু বুঝে আসতেই টালমাটাল পায়ে মায়ের কাছে যায়, ধপ করে বসে মায়ের সামনে। একজন নার্স এসে মায়ের অক্সিজেন মাস্ক খুলে দেয়। ক্যানুলা খুলতে যাবে তার আগে রুদ্র মায়ার মাথা কোলে নিয়ে নেয়, বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। নার্সদেরকে উদ্দেশ্য করে বাচ্চাদের মতো করে বলে, খুলবেন না এসব, কিচ্ছু হয়নি ওর, আমি জানি কিচ্ছু হয়নি। ওইসব আমাকে কষ্ট দেওয়ার জন্য নাটক করছে।
এর আগে অনেকবার এমন করেছো আমাকে ভয় দেখানোর জন্য। হাতে টমেটো সস লাগিয়ে ব্যান্ডেজ পেঁচিয়ে ছবি দিত। সব নাটকর। আপনারা কথা বিশ্বাস করবেন না। নার্সরা সবাই অসহায় চোখে তাকালো ওর দিকে। রুদ্র মায়াকে বুকে নিয়ে বিড়বিড় করে কিছু বলল। মায়ার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। রুদ্রের দুঃস্বপ্ন মনে হচ্ছে সব কিছু। ওই দিনের মতো হয়তো এটাও স্বপ্ন দেখছে, এক্ষুনি হয়তো স্বপ্নটা ভেঙে যাবে। রুদ্র কোলের মধ্যে মায়াকে দেখলো। ওর মায়াবী মুখটা শুকিয়ে গেছে, চোখের পাতা বন্ধ। রুদ্র আলতো হাতে ছুঁয়ে দেয় মায়ার মুখে হাত বুলিয়ে বলে, জান, এবার ওঠ। অনেক হয়েছে অ্যাক্টিং। আমি সত্যি অনেক ভয় পেয়েছি। খুশি তো? এবার চোখ খুল। রুদ্রের পা কাঁপছে, হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করে লাফাচ্ছে। এখনো সবকিছু স্বপ্ন মনে হচ্ছে ওর কাছে। রুদ্র আবার মায়ার মুখ তুলল, ফিসফিস করে বলল, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কেঁদে দেবো কিন্তু আমি। আমাকে কাঁদাস না। ওঠ প্লিজ। জান, উঠে পড়। পরিবারের সবাই দৌড়ে কেবিনে এসেছে। রুদ্র জাপটে ধরে রেখেছে মায়াকে। সবাই জোরে জোরে কাঁদছে। রুদ্র বারবার বলছে, কেঁদো না তোমরা, কিচ্ছু হয়নি ওর। সবার কান্নার শব্দে রুদ্র চিৎকার করে কেঁদে দেয়, ফুপিয়ে ফুপিয়ে বলে, ওঠ মায়া, প্লিজ একবার ওঠ। সবাইকে ভুল প্রমাণ করে দে। সবাই বলছে তুই ছেড়ে চলে গেছিস আমাকে, কিন্তু আমি জানি সব মিথ্যা। আমার মায়া আমাকে ছেড়ে যেতে পারে না। সবই মিথ্যুক। আমি জানি তো আমার মায়ের স্বার্থপর না। সেভাবে তার রুদ্রকে একা ফেলে চলে যেতে পারে না। রুদ্র একের পর এক কথা বলেই যাচ্ছে, কিন্তু মায়া উত্তর দিচ্ছে না। রুদ্রের বুক ফেটে যাচ্ছে, মনে হচ্ছে ছুরি দিয়ে কেউ ওর বুক এফোর ওফোর করে কাটছে। আজ প্রথমবার মায়া এমন নিষ্ঠুরতম ব্যবহার করছে। আজ প্রথমবার রুদ্রের ডাকে সাড়া দিচ্ছে নাও। রুদ্র চিৎকার করে বলল, কথা বলছিস না কেন তুই? রাগ করেছিস আমার উপর? শাস্তি দিচ্ছিস? তোকে কষ্ট দিয়েছিলাম, তুই শাস্তি দিচ্ছিস আমাকে? এত বড় শাস্তি দিস না আমাকে মায়ু। আমি সইতে পারছি না, মরে যাচ্ছি আমি। মেরে ফেল আমাকে, নতুন নিয়ে যা তোর সাথে। ও আল্লাহ, প্লিজ ফিরে দাও ওকে আমার কাছে। একবার ফিরিয়ে দাও। আর কোনোদিন একটুও কষ্ট পেতে দেবো না ওকে। ও যা বলবে তাই শুনবো আমি। আমি কি করে বাঁচবো আল্লাহ? মায়া ভেয়ে এই দুনিয়ায় কীভাবে বেঁচে থাকবো? রুদ্র চিৎকার করে কাঁদছে, বারবার উঠতে বলছে মায়াকে, কিন্তু আজ যে মায়া রুদ্রের কথা শুনবে না, সে যে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে, যেখান থেকে কেউ কখনো ফিরে আসতে পারে না। রুদ্র কাঁদছে, গলা ফাটিয়ে কাঁদছে, কিন্তু নিষ্ঠুর মেয়েটা উঠছে না। সে আর কখনোই উঠবে না। নিষ্ঠুর মেয়েটা জানলো না এই দুনিয়ায় তার ভালোবাসার মানুষের অভাব নেই। সে জানতেও পারল না যার ভালো থাকার আশায় সে দুনিয়া ছেড়ে দিল, সে কখনো ভালো থাকবে না ওকে ছাড়া। মেয়েটা তাকে একবারে শাস্তি না দিয়ে প্রতিনিয়ত শাস্তি দেওয়ার জন্য রেখে গেল। প্রিয় মানুষকে ছেড়ে একা এই দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে বড় শাস্তি আর কি কিছু হতে পারে? মায়া নেই। রুদ্র চাইলেও আর ওকে কষ্ট দিতে পারবে না, দেখতে পারবে না ওকে। এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না রুদ্রের জন্য। শহর জুড়ে বৃষ্টি, বৈরী আবহাওয়ায় বৃষ্টি থামার কোনো নামই নেই। চট্টগ্রাম শহরে হাঁটু সমান পানি। পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসে পড়েছে। এছাড়াও নিম্ন গ্রাম অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। বঙ্গোপসাগরে ঝড়ের তাণ্ডবে অনেকে হারিয়েছে তাদের ঘর বাড়ি, জায়গা জমি সম্পদ। একটু বেঁচে থাকার আশায় অনেকে গ্রাম থেকে শহরে পাড়ি দিয়েছে। সব দিকে কেমন জানি হাহাকার অবস্থা। বিকেলের শেষ সময়, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে পৃথিবীর বুকে। একদিন আগে দুনিয়া ত্যাগ করা মানুষটাকে আজ দাফন করা হবে। আসরের নামাজ শেষে জানাজা। চৌধুরী মেনশনে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই মায়াকে গোসল দেওয়া হয়েছে। আশেপাশের প্রতিবেশীরা সহ অনেক আত্মীয়ই এই বৃষ্টির মধ্যে জানাজা পড়তে এসেছে। খাটিয়ার মধ্যে শোয়ানো হয়েছে মায়াকে। এলাকার বড় মসজিদের সামনের মাঠেই জানাজা সম্পন্ন করা হবে। রাহুল এসে মায়ার খাটিয়ার খুঁটিতে হাত দিল। সামনের আরেকটি খুঁটি ধরল মুস্তাফিজ খান, পেছনের দুটি খুঁটি ধরল আরিয়ান আর সাহিল। তাদের সাথে রুয়ান চৌধুরী সহ সবাই কালিমা পড়তে পড়তে সামনে রওনা দিল। সদর দরজায় দাঁড়িয়ে মেয়েরা কাঁদছে। রুহানি আর রিয়ানা মাহিরা খানকে জড়িয়ে ধরে রেখেছেন। রাফানা চৌধুরী বসে আছেন সদর দরজার সামনে, তাকে ধরে রেখেছে তার দুই বোন।
বাড়ির ভেতরটা মানুষে গিজগিজ করছে। রুদ্র আর মায়ার আত্মীয় সহ ওদের বন্ধুদেরও অনেক আত্মীয় এসেছে। ছেলেরা গেট পার হতেই ঝুম বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির মাঝেও এক ঝাঁক মানুষ খাটিয়ার আশেপাশে আছে। রাহুল হাঁটতে পারছে না, কান্নার তোপে শরীর কাঁপছে। ঝুম বৃষ্টির মধ্যে কিভাবে মায়াকে 3.5 হাত মাটির নিচে রেখে আসবেও? এই খাটিয়া কেন ধরতে হলো ওকে? এভাবেই তো মায়ার পালকির খুঁটি ধরেছিল। সেদিনও এভাবেই সবাই একসাথে গিয়েছিল মায়াকে পালকি নিয়ে। কিন্তু পার্থক্য হচ্ছে সেদিন সবাই হই হুল্লোড় করতে করতে পালকি করে মায়াকে স্টেজের কাছে নিয়ে গিয়েছিল। সেদিন বিয়ে ছিল একটা নতুন জীবনের শুরু। কিন্তু আজ সব শেষ। বিমর্ষ বিধ্বস্ত হয়ে সবাই ওকে খাটিয়া করে মাটির নিচে রেখে আসতে যাচ্ছে, যেখান থেকে ওকে আর কোনো দিন ফিরিয়ে আনা যাবে না। রাহুল হেঁচকি তুলে কাঁদে। বৃষ্টির পানির সাথে চোখের পানি মিশে যাচ্ছে সবার। এই বজ্রপাতের শব্দের চেয়েও মানুষগুলোর হৃদয়ের হাহাকারের শব্দ আরও বেশি। শুধু সেই শব্দগুলো শোনা যাচ্ছে না। ছেলেরা সবাই খাটিয়া নিয়ে গেট পার করতেই মাহেরা খান দৌড় দিলেন। বৃষ্টি মাথায় নিয়ে দৌড়াতে দৌড়াতে জমির মাঝখানে এসে বসে পড়েন। চিৎকার করে কাঁদতে কাঁদতে মায়াকে ডাকেন তিনি। তার মেয়েটা যে একটু অন্ধকার দেখলেই ভয় পায়, সে কি করে ওই অন্ধকার মাটির নিচে থাকবে? রুহানি দৌড়ে আসে তার কাছে, হাঁটু মুড়ে বসে আগলে নেয় তাকে, শক্ত করে জড়িয়ে ধরে। কবরস্থানে পৌঁছে খাটিয়া নামালো সবাই। রাহুল, আরিয়ান আর সাহিল লাঙ্গল দিয়ে কবর খুঁড়ল। মুস্তাফিজ খান খাটিয়ার সামনে এসে ধপ করে বসলেন। কাঁপা কাঁপা হাতে কাফন সহ নিজের কলিজার টুকরোকে নিয়ে বুকে জড়ালেন। কাঁদতে কাঁদতে নিম্ন স্বরে বললেন, প্রিন্সেস, ভালো থেকো তুমি। তোমার সুন্দর মুখটা আমি আর দেখতে পাবো না আম্মু। বাবা তোমাকে অনেক মিস করবে। মুষলধারে বৃষ্টিতে কাফন ভিজে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে রাখা মানুষটার অবয়ব বোঝা যাচ্ছে না এতে। সবাই কাফন বাঁধানো মানুষটাকে ধরে কবরে শোয়ালো। আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে তার শরীরে। আরিয়ান কবরে মাটি দিতে দিতে শব্দ করে কাঁদে। ওপরে মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, কেন এমন করলে তুমি আল্লাহ? যার সুখের জন্য আমি আমার ভালোবাসাকে ছেড়ে দিয়েছি, তাকেই তুমি তোমার কাছে নিয়ে গেলে। আর একটু আয়ু দিয়ে ওকে এই দুনিয়ায় কেন পাঠালে না? এতদিন অন্তত এই বলে আমি আমার মনকে শান্ত করেছি যে আমরা একই আকাশের নিচে আছি, মন চাইলেই তাকে দেখতে পারছি। কিন্তু এখন কিভাবে আমি আমার মনকে বুঝ দিব? মায়ের দাফন কার্য সম্পন্ন হয়। মুস্তাফিজ খান নিজেকে সামলাতে না পেরে কবরের সামনে বসে পড়েন। কবরের মাটি ছুঁয়ে দিয়ে চিৎকার করে কাঁদেন। রাহুল, আরিয়ান আর সাহিল তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদে। মুষলধারে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে চারজনকে, ধুয়ে দিচ্ছে তাদের পাঞ্জাবিতে ছিটে ফোটায় লেগে থাকা কাদামাটি। কিন্তু বুকের মধ্যে যে প্রিয়জন হারানোর পাহাড় সমান দুঃখ, তাকে ধুয়ে দিতে পারছে বৃষ্টির সে ক্ষমতা নেই। নিকোষ কালো আধারে ছেয়ে আছে চারিদিক। বজ্রপাতের শব্দে বিজলি চমকানোর কারণে কক্ষে আলোর ছটা পড়ছে, নয়তো অন্য কোনো আলোর উৎস খুঁজে পাওয়া কঠিন। বজ্রপাতের বুক কাঁপানো শব্দে রুদ্র চোখ মেলে তাকায়, কিন্তু এই অন্ধকারের মাঝে নিজেকে অবশ মনে হয়। মস্তিষ্ক স্বাভাবিক হতে সময় নেয় কিছুটা। বেডে হাত ঠেকিয়ে কোনো মতে উঠে বসে। হাতে ভর দিয়ে ওঠার ফলে হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। মাথা ঘুরছে ওর। আশেপাশে তাকিয়ে মনে হচ্ছে যেন কোনো পাতালপুরিতে ফেসে গেছে। রুদ্র হাতের ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। আলোর ছটায় হাত সামনে এনে দেখে ক্যানুলার ট্রিপ লাগানো, স্লাইন দেওয়া হয়েছিল ওকে। কিন্তু কেন? রুদ্র কিছু মনে করতে পারে না। অবশ মনে হচ্ছে নিজেকে। পানির পিপাসা লাগেও দেয়ালের সাথে হাত ঠেকিয়ে কোনো মতে নিচে নেমে দাঁড়ায়। কিছু সময় দাঁড়িয়ে ধাতস্থ করে নিজেকে। টালমাটাল পায়ে কক্ষের বাইরে বেরোতেই আগরবাতির গন্ধ নাকে এসে লাগে। রুদ্র ভেবে পায় না হঠাৎ আগরবাতি জ্বালানো হলো কেন এই বাড়িতে। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে এই বাড়ির মানুষগুলোকে, কিন্তু কাউকে খুঁজে পায় না। আশ্চর্য, এই বাড়ির মানুষগুলো গেল কোথায়?
আর মায়া, সে ওকে এই অবস্থায় রেখে কোথায় চলে গেল? রুদ্র এলোমেলো পায়ে হেঁটে নিচে নামে। এলোমেলো ভাবে হাঁটার ফলে এক পায়ের সাথে আরেক পা বেঁচে হোঁচট খেয়ে পড়ে যায়। রুদ্র চুল টেনে বসে মেঝেতে। ঘটে যাওয়া সব ঘটনা মস্তিষ্কে হানা দিচ্ছে। রুদ্র বামে ডানে মাথা নাড়ে। না না, সব মিথ্যা। বোকার রাজ্যে বসবাস করা পুরুষটি মনে করলো হয়তো কোনো ভয়ঙ্কর স্বপ্ন ছিল এসব। রুদ্র হাঁটুর মধ্যে মুখ গুজে বসে। রুদ্রকে ওইভাবে বসে থাকতে দেখে রাহুল দৌড়ে আসলো ওর কাছে। এসে মাথায় হাত দিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, হ্যাঁ রুদ্র, ঠিক আছিস তো? পড়ে গেলি কিভাবে? রুদ্র মাথা উঁচিয়ে ছলছল নয়নে তাকায় রাহুলের দিকে। তাকিয়ে ভাঙা গলায় প্রশ্ন করে। মায়া কোথায়? রাহুল এলোমেলো চোখে তাকায়, জিভ খসিয়ে উত্তরটা দিতে পারে না। রুদ্র আবার প্রশ্ন ছড়ে। কিরে, বল না মায়া কোথায়? আমাকে কিভাবে রেখে কোথায় চলে গেছে? রাহুল মেঝেতে পা ছিটিয়ে রুদ্রের মতো করে বসে ওর সামনে। রাহুলের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে। তুই কি কাঁদছিলি? কেন কাঁদছিলি? রাহুল উত্তর দেয় না, মাথা নিচু করে বসে থাকে। রুদ্র অধৈর্য হয়ে বলে, কেন কিছু বলছিস না? উত্তর দে। বাড়ি সবাই কোথায়? মায়া কোথায়? রাহুল চকিতে উঠে দাঁড়ায়, রুদ্রকে উদ্দেশ্য করে বলে। ওঠ। রুদ্র কণ্ঠ খাদে নামিয়ে বলে। উঠতে পারছি না, শক্তি নেই শরীরে। রাহুল হাত ধরে উঠায় ওকে, কাঁধে করে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যায়। প্রতিটা সিঁড়িতে শুধু রুদ্র একটাই প্রশ্ন করে, মায়া কোথায়? ওকে একা রেখে কোথায় গেছে? রাহুল উত্তর দেয় না ওকে। কক্ষে গিয়ে বালিশ দিয়ে পিঠ ঠেকিয়ে বিছানায় বসায়। রুদ্র সামনে প্রশ্ন করে যাচ্ছে, মায়া কোথায়? রাহুল বিছানার উপর পা তুলে ওর সামনে বসে। রুদ্র ওর দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে। মায়া নেই? নেই মানে? কোথায় গেছে? বাচ্চা সুলভ প্রশ্ন। চলে গেছে। আবার রাগ করে বাড়ি চলে গেছে? কিন্তু এখন তো আমি রাগ করার মতো কিছু করিনি। রাহুলের চোখ থেকে পরপর কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বড় বড় শ্বাস নিয়ে ভেজা গলায় বলে। ও বাবার বাড়ি যায়নি রুদ্র, ও রাগ করে দুনিয়া ছেড়ে চলে গেছে। গতকালকে আমরা ওকে 3.5 হাত মাটির নিচে রেখে এসেছি। রুদ্র বোকা বোকা চোখে তাকালো রাহুলের দিকে, শান্ত স্বরে বলল। স্বপ্ন ছিল না ওসব? রাহুল মুখে হাত চেপে কাঁদে, চোখ মোছার প্রয়াস চালায় না। রুদ্রকে বলে। আমরা তোর জন্য অপেক্ষা করছিলাম রুদ্র, কিন্তু ডক্টর বলছিল তোর মস্তিষ্কই চাপ পড়বে। তুই জানাজা পড়ার মতো অবস্থায় ছিলি না। তারপরও তোকে তোলার চেষ্টা করেছে অনেকবার, পারিনি তোকে তুলতে। 2 দিন ধরে সেন্স ছিল না তোর, স্যালাইন দিয়ে রাখা হয়েছিল তোকে। রাহুল ঢোক গিলল, রুদ্রের দিকে না তাকিয়ে বলল। তোর জ্ঞান ফেরার কোনো চান্স ছিল না, অপেক্ষা করার মতো পরিস্থিতি ছিল না রুদ্র। বেশিক্ষণ রাখা সম্ভব ছিল না ওকে। রাখলে ও আরও কষ্ট পেত। তুই কি চাস তোর মায়া কষ্ট পাক? রাহুল তাকালো রুদ্রের দিকে, তাকিয়ে অবাক হলো ভীষণ। রুদ্রের শান্ত দৃষ্টি, যেন কিছুই হয়নি। রাহুল চোখ মুছে বলল। রুদ্র, তোর কান্না পাচ্ছে না? তোর সবচেয়ে প্রিয় মানুষটা আর নেই রুদ্র। তোকে কখনো আর নাম ধরে ডাকবে না সে, তোকে আর কখনো শাসন করবে না, তোর জন্য আর কখনো অপেক্ষা করবে না। তোকে ছেড়ে গেছে সে, আর আসবে না কখনো। তুই হাজার ডাকলেও আর আসবে না। রুদ্র তবু নির্লিপ্ত, নিশ্চুপ। রাহুল ভয় পায় ওর এই নিশ্চুপতা দেখে। কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলে। কাঁদ রুদ্র, একটু কান্না কর, হালকা কর নিজেকে, নয়তো এই ভার সইতে পারবি না তুই। রাহুল কান্না করে দেয় রুদ্রকে জড়িয়ে ধরে। রুদ্র তবুও কোনো ভাবাবেগ হয় না। রাহুলের ভয় করে। রুদ্রের এই শান্ত ব্যবহারে মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সময়টা ঠাউর করা যাচ্ছে না। রাতের ঠিক কোন সময় চলে গেছে সেটা জানা নেই। রুদ্র মেঝেতে পা ছিটিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। আলগোছে হাতে কালো রঙের মলাটে আবৃত ডায়েরি ধরে রাখা। শুষ্ক ভরাক্রান্ত দুটো চোখে চিন্তা, আবেগের লেশ মাত্র নেই। যেন দেহ এখানে থাকলেও মন মস্তিষ্কের চিন্তা অন্য কোথাও পাড়ি জমিয়েছে। ডায়েরির কভার উল্টাতেই প্রথম পৃষ্ঠায় গুটি গুটি অক্ষরে লেখা, ডায়েরি লেখা আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্য। অন্য কারো হাতে পড়লে নিজ দায়িত্বে রেখে দিবেন। দ্বিতীয় পৃষ্ঠা উল্টায়, পড়তে থাকে। আমার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি কেটেছে আমার মা, বাবা আর আমার বন্ধুদের সাথে।
ওরা শুধু আমার বন্ধু নয়, আমার পরিবার, ভালো থাকার প্রেরণা। ছোটবেলা থেকে ওই মানুষগুলোর সাথেই মারামারি হই হুল্লোড় করে বড় হয়েছি আমি। কিন্তু এই মারামারি দুষ্টুমির সম্পর্কে যখন কেউ একজনের প্রতি অন্যরকম অনুভূতি চলে আসে, তখন ছোটবেলা থেকে মা বাবার অতি আদরে বড় হওয়ার সন্তান আমি। হয়তো কিছুটা বিগড়ে গেছি, অনেকের ভাষায় এই কিছুটা বাড়াবাড়ি রকমের। মা বাবার কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি, তাই যেটা চেয়েছি সেটা পেতেই অভ্যস্ত আমি। ছোটবেলা থেকে এমন ধারণা মনের মধ্যে পুষে রেখেছি, যেটা আমার সেটা শুধুই আমার। আমার জিনিসের দিকে কেউ নজর পর্যন্ত দিতে পারবে না, এভাবেই এমন একজনকে খুব করে চেয়েছি আমি। কিন্তু সে তো আমায় চায়নি, সে আমাকে শুধু বন্ধুর মতোই চেয়েছে। আমি ছাড়া অন্য সব নারীকেই সে প্রেমিকা হিসেবে গ্রহণ করত। আমার ভয় লাগতো তাকে নিজের মনের কথাগুলো বলতে, যদি সে বন্ধুত্ব ভেঙে দেয়। কিন্তু সে আমার সামনেই অন্য নারীর সাথে মিশতো, হিংসে হতো আমার, অসম্ভব হিংসায় বুক জ্বলতো আমার। কিন্তু সেই মানুষটা বুঝতো না আমার অনুভূতি, হয়তো বুঝেও কষ্ট দিত, ভালো লাগতো হয়তো এতে তার। হুট করে একদিন ওর বাবা মা আর আমার বাবা মা ওর সাথে আমার বিয়ে ঠিক করলো। সেদিন আমি জীবনের সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। এমন মনে হয়েছিল যে আমি আমার জীবনে সব কিছু পেয়ে গেছি, এই দুনিয়ায় আমার আর কিছুই চাওয়ার নেই। কিন্তু সবাই রাজি থাকলেও আমার প্রিয় মানুষটা বিগড়ে বসলো। সে কোনো মতেই বিয়ে করতে রাজি ছিল না আমায়। কিন্তু আমি যে ডেসপারেট ছিলাম তাকে পাওয়ার জন্য, আমার সব কিছুর বিনিময়ে হলেও তাকে পাওয়ার ছিল। এই অতিরিক্ত চাওয়ার কারণে ছলনা করে বসলাম আমি তার সাথে। হয়তো কোনো না কোনোভাবে ঠকিয়েছি আমি তাকে, মিথ্যে নাটক সাজিয়েছি। কষ্ট পেয়েছিল সে, আমি তাকে কষ্ট দিতে চাইনি। আমি তো তাকে শুধু তাকে নিজের করে পেতে চেয়েছিলাম। আমার ভালোবাসা সে দেখলো না, শুধু দেখলো আমার ছলনাটাই। সে আমার সাথে থাকতে চায়নি। আমার মনে হয়েছিল কোনো না কোনো একদিন ভালোবাসবে সে আমায়, হয়তো আমার সাথে ভালো থাকবে। কিন্তু ও আমার সাথে থাকতেই চায়নি কোনোদিন। আমার না অনেক কষ্ট হতো যখন আমি দেখতাম ও আমার সাথে ভালো নেই, ও আমাকে চায় না। কিছু পৃষ্ঠা খালি, 6 পৃষ্ঠা থেকে আবার লেখা শুরু। আর সে সুসাইড করে বসলো, আমার প্রিয় মানুষটার প্রাক্তন। ও এখন বেশিরভাগ সময় আরশির সাথে থাকে, আর সে খেয়াল রাখে। আমি ভুল ধরি না এতে, একজন অসুস্থ মানুষের পাশে থাকতেই পারে ও। কিন্তু আমার সাথে কেন এমন করে ও? প্রতিনিয়ত আমাকে বুঝিয়ে দেয় ও আমায় চায় না, আমি ওর জীবনে বোঝা। ও অনেক চেষ্টা করেছে আমার সাথে ভালো থাকার, সংসার করার, কিন্তু ও নাকি ব্যর্থ হচ্ছে বারংবার। ও সমঝোতা করতে করতে ক্লান্ত, আমার সাথে থাকা ওর পক্ষে সম্ভব নয়। ও মুক্তি চায়, ডিভোর্স চায়। এই পুতুল খেলার সংসার ও আর করতে পারছে না। কিন্তু আমি কি করে থাকবো ওকে ছাড়া? ওকে এক বিন্দু না দেখলে যে আমার দম বন্ধ হয়ে আসে। বাড়িতে চলে এসেছি, ওর একটু সময় দরকার। ও বুঝতে পারছে না ওর কি করা উচিত, ও কনফিউজড হয়ে গেছে আমার সাথে থাকবে কি না। কতদিন হলো আমি ও বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু রুদ্র একবারও খোঁজ নেয়নি আমার। বেঁচে আছি নাকি মরে গেছি সেটাও জানে না ও। ভালোই আছে আমাকে ছাড়া। আমি মরি বা বাঁচি তাতে ওর কি? আজ ভার্সিটিতে দেখলাম আরশির সাথে, ভালোই লাগছিল দুজনকে, হাসছিল দুজন, খুশি উপচে পড়ছিল দুজনের মুখে। কিন্তু আমার সাথে থাকলে ও একটুও হাসতো না, উল্টো বিরক্ত হতো আমার সব কথায়। গোমরা মুখে কথা বলতো সবসময় আমার সাথে। আমার আর সহ্য হচ্ছে না। কি করব আমি? কোথায় যাব? কি করলে এই মানসিক যন্ত্রণাগুলো থেকে মুক্তি পাবো? কি করলে ওর স্মৃতি আমাকে আর তাড়া করে বেড়াবে না? প্রতি সেকেন্ডে মনে পড়ছে আমার ওর কথা। খুব করে মন চাচ্ছে ওই একটু করে কথা বলতে ওর সাথে, একটু করে ফোন করে কথা বলতে। মনটা কেমন করছে আমার, কিন্তু কিন্তু পারছি না। ও আবার বিরক্ত হবে আমার নাম্বার দেখে, নাক মুখ কুচকে বিরক্তির সাথে ফোনটা হয়তো কেটে দেবে। রাতে ঘুম হয় না আমার, ঘুমোতে গেলেই আজে বাজে স্বপ্নে ঘুম ভেঙে যায়। ওর স্মৃতি আমায় ঘুমোতে দিচ্ছে না। আমি ক্লান্ত ঘুমের মেডিসিন নিতে নিতে। কোথায় গেলে একটু শান্তি মিলবে আমার? কোথায় গেলে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পাবো, যে আমাকে বন্ধু হিসেবে হলেও ভালোবাসতো? তা আমি যে ওকে নিজের করে পাওয়ার আশায় নিজের বন্ধুত্বও হারালাম। আমি ক্লান্ত হয়ে পড়েছি ওর ভালোবাসার জন্য অপেক্ষা করতে করতে। আমি আর পারছি না, অসম্ভব কষ্ট হচ্ছে আমার। এই কষ্ট থেকে মুক্তি কখন মিলবে আমার? একমাত্র মৃত্যুই আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে। একমাত্র মৃত্যুই আমার প্রিয় মানুষটাকে আমার থেকে মুক্তি দিতে পারবে। আমার থেকে মুক্তি পেলেই ও ভালো থাকবে। নিজের প্রিয় মানুষটাকে অন্যের সাথে দেখার মতো মৃত্যু যন্ত্রণা সহ্য করার চেয়ে মৃত্যুই কিছুও নয়।
প্রতিটা পৃষ্ঠা কুঁচকে আছে। নিঃসন্দেহে প্রতিটা লাইন লেখার সময় মায়ার চোখের পানি টপ টপ করে পড়েছে ডায়েরির পাতার উপর। কয়েকটা খালি পৃষ্ঠার উপর চিঠির ন্যায় লেখা, প্রিয় রুদ্র, ভালোবাসা বুঝিস? বুঝবি কি করে? কোনোদিন তো কাউকে ভালোবাসিসনি, কোনোদিন তো কারো ভালোবাসার জন্য বুক পেতে বসে থাকিসনি। কিভাবে বুঝবি একতরফা ভালোবাসার জ্বালা? কিন্তু আমি ভালোবেসেছি রুদ্র, কাউকে খুব করে ভালোবেসেছি। আমি এমন একজনকে ভালোবেসেছি যে আমাকে আমাকে একটুও ভালোবাসে না। প্রতিনিয়ত তার কাছে ভালোবাসার দাবি নিয়ে গিয়েছি আমি। তারপর ভাঙা মন নিয়ে ফিরে এসেছি। সে আমাকে ভালো না বাসুক রুদ্র, কিন্তু তার প্রতি তো আমার আমার ভালোবাসা কমবে না তাতে। তাকে ভালোবাসতে গিয়ে আমার মৃত্যু হোক, কিন্তু তারপরেও তার প্রতি আমার ঘৃণা না আসুক। বন্ধু, অনেক অনেক সরি তোকে। অনেক অন্যায় করেছি আমি তোর সাথে, ছলনা করেছি। মাফ করে দিস আমায়। মনের মধ্যে কষ্ট রাখিস না কেমন? জীবনটাকে আরেকবার সুযোগ দিস। যেভাবে সবসময় আমাদের বিয়েটাকে পুতুল খেলা বলতিস, সেভাবে পুতুল খেলা মনে করে ভুলে যাস বিয়েটা। কিন্তু আমাকে ভুলে যাস না আবার। তোর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হিসেবে সারা জীবন মনে রাখবি আমাকে। আর হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না এ দুনিয়ায়। দোয়া করবি আমার জন্য। আর শিখে বিয়ে করে নিস। ভালো থাকিস দুজন কেমন? তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমি সব সময় তোর সাথেই থাকবো রুদ্র। তুই আমাকে ছুঁতে না পারলেও অনুভব করতে পারবি। আমাদের দেখা হবে আবার, কোথাও না কোথাও দেখা হবেই আমাদের। ইহকালে তোর দাবি ছেড়ে দিলেও পরকালে আমি তোর দাবি ছাড়বো না। স্বর্গদ্বারে তোর অপেক্ষায় থাকবো আমি। সেদিন আমার থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে না। সেদিন তুই শুধু আমার হবি, শুধুই আমার। ইতি তোর বেস্ট ফ্রেন্ড। রুদ্র ডায়েরি বন্ধ করলো। বুকের ভেতরটা হাঁসফাঁস করে চিৎকার করে কাঁদার জন্য, কিন্তু কাঁদতে পারছে না। চোখ দিয়ে একটু পানি পড়ছে না। রুদ্র বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে চেনা মুখে খোঁজার প্রয়াস চালায়, কিন্তু হাজার চেষ্টা করেও খুঁজে পায় না তাকে। কি করে পাবে? মানুষটা যে ছেড়ে চলে গেছে ওকে। অনুভব হচ্ছে না কিছুই। ওর দেহটা বেঁচে আছে, কিন্তু আত্মা যে ওই মানুষটার সাথেই 3.5 হাত মাটির নিচে দাফন হয়ে গেছে। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ হচ্ছে। রুদ্র গুটিসুটি মেরে ফ্লোরে শুয়ে আছে। বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে ডায়েরিটা। হৃদয় চিৎকার করে কাঁদলেও সে কান্না বাইরে প্রকাশ করতে ব্যর্থ হচ্ছে বারংবার। মনের মধ্যে কারো সুন্দর মায়াবী মুখ বারবার উকি দিয়ে যায়। কত সুন্দর করে মানুষটা বলে গেছে ওকে আরেকজনের সাথে ভালো থাকতে, সংসার পাততে। মনের মধ্যে ঝংকার তুলে প্রতিধ্বনিত হলো, স্বার্থপর। মায়া ভীষণ স্বার্থপর। কত সুন্দর ওকে একা ফেলে চলে গেছে মেয়েটা। একবার ভাবলো না রুদ্র কি করে বাঁচবে। মায়া মারা গেছে আর রুদ্র বেঁচে থেকে প্রতিনিয়ত মরছে। রুদ্র উঠে বসলো, ডায়েরিটা টেবিলের ডেস্কে ঢুকিয়ে রাখলো যত্ন করে। পা টেনে কক্ষের বাইরে বেরোয়। পুরো বাড়ি শুনশান নীরবতায় ছেয়ে আছে, যেন একটাও মানুষ নেই। আসলে সবাই আছে বাড়িতে, শুধু বাড়ি মাতিয়ে রাখার মানুষটাই নেই। রুদ্র অন্ধকার সিঁড়ি বেয়ে কাঁপা কাঁপা পায়ে ছাদে ওঠে। ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে তাকায়। আকাশে আজ অসংখ্য তারার মেলা, মিটি মিটি আলোতে জ্বলজ্বল করছে। রুদ্র মলিন হাসি সেদিকে তাকিয়ে, সবচেয়ে আলাদা তারাটির দিকে তাকিয়ে বলে, মায়ু, ভালো আছিস তুই? ভালো থাকার জন্য তো ছেড়ে চলে গেলি আমাকে। আমার ভালো মনের মানুষটা অন্য দূরে নিশ্চয়ই ভালো থাকবে, কিন্তু দেখ আমি ভালো নেই, একটু ভালো নেই আমি। তোকে ছাড়া ভালো থাকবো কি করে? কেন তুই আমাকে তোর সাথে নিয়ে গেলি না? কেন? আমার যে খুব করে দেখতে ইচ্ছে করছে তোকে। সৃষ্টিকর্তা সে তোকে অনেক ভালোবাসে। দেখ, তুই বলেছিল না সৃষ্টিকর্তা যাতে তোর জানাজা পড়ার মতো কষ্ট না দেয় আমাকে। আমি পড়তে পারিনি জান, তোর জানাজা বড় সুযোগ হয়নি আমার। আমি শেষবারের মতো তোকে দেখতে পারিনি। বলতে বলতে রুদ্রের গলা ভেঙে আসে কান্নায়। মাথা নিচু করে শ্বাস নেয়ও, নিজের মনের উত্তর শোনে। মায়া বলছে, আমি তোকে ছেড়ে যাইনি রুদ্র, আমি তোর সাথেই আছি। মায়া কখনো রুদ্রকে ছেড়ে যেতে পারে বল? পারে না তো। আমি তোর কষ্টগুলোর সাথেই আছি, তোর সব কিছুর সাথেই আছি আমি।
রুদ্র টলমল চোখে তাকায় আকাশের দিকে, দেখতে পায় মায়ার হাসি মুখ। ও হ্যালুসিনেশনে ভুগছে। ওর মনে হচ্ছে মায়া ওকে ডাকছে। মেয়েটা ওকে ছাড়া থাকতে পারে না। বেঁচে থাকতে তো রাখলো না ওকে নিজের কাছে। ওই জগতেই না হয় একসাথে থাকলো ওরা। রুদ্র হাসলো তার সাথে। রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে বলল, জান, তোর আর আমার দূরত্ব শুধুই মাটির শরীর ছাড়া আর কিছুই নয়। তাই আত্মাকে মুক্তি দিয়ে তোর কাছে আসছে। রুদ্র আকাশের দিকে তাকিয়ে এক পা বাড়াতে যাবে, তার আগে পেছন থেকে রাহুল ওর হাত টেনে ধরল। রুদ্র পড়ে যায় নিচে। রাহুল আতঙ্কিত চোখে তাকায় ওর দিকে। রুদ্র অনুভূতিহীন দৃষ্টিতে তাকালো ওর দিকে। রাহুল শক্ত করে জড়িয়ে ধরল ওকে, হড়বড় করে বলল, কি করতে যাচ্ছিলি তুই? রুদ্র উত্তর দেয় না, নিশ্চুপ হয়ে বসে থাকে রাহুলের কাছে। রাহুল শক্ত করে জড়িয়ে ধরে আছে ওকে, বুক কাঁপছে এখন ওর। ছেলেটা মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু এসব কি করতে যাচ্ছিল? এক বন্ধুকে হারিয়েছেও, অন্য বন্ধুকে হারানোর শক্তি আর নেই। ও যাতে নিজের কান্না বের করে কষ্টগুলো হালকা করতে পারে, সেজন্যই তো কক্ষে একা রেখে গিয়েছিল ওকে। ভাগ্যিস রুদ্রকে খুঁজতে খুঁজতে ছাদে এসেছিল, নয়তো এখন কি ঘটতো সেটা ভাবতেই রাহুল শিউরে উঠছে। রাহুল ছাড়লো ওকে, পিঠে হাত দিয়ে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, ঠিক আছিস তুই? কোথাও লাগেনি তো? রুদ্রের মুখ দিয়ে একটা শব্দও বের হয় না, শুধু অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকায় রাহুলের দিকে। রাহুলের কান্না পায়। মায়ার দাফনের খবর শোনানোর পর থেকে রুদ্র চুপ হয়ে গেছে। সেই থেকে একটা কথাও বলেনি রুদ্র, একটু কান্না পর্যন্ত করেনি। রাহুল হাত টেনে ধরে দাঁড় করালো ওকে, শক্ত করে রুদ্রের বাহু ধরে দোতলায় নামালো, কক্ষে নিয়ে গিয়ে বিছানায় বসালো ওকে। রাহুল স্যুপ খাওয়ানোর চেষ্টা করছে রুদ্রকে, কিন্তু রুদ্র কিছুতেই খাচ্ছে না। রাহুল চামচ ধরে অসহায় চোখে তাকিয়ে আছে ওর দিকে। ও চামচ মুখের কাছে নিয়ে গেলেই হয় রুদ্র বামে মাথা ঘোরায়, নয় ডানে। রাহুল নরম গলায় বলল, এমন কেন করছিস? কদিন ধরে না খেয়ে আসিস হিসাব আছে? এরকম করলে তো মরে যাবি রুদ্র। মরে যেতে চাস? রুদ্র বালিশের কাছে মাথা এলিয়ে দেয় অপলক। রাহুলের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, যদি মরে যেতে পারতাম তাহলে মায়ের সাথে আবার দেখা হতো। মেয়েটাকে আর অপেক্ষা করতে হতো না আমার জন্য। কিন্তু তুই তো আমাকে আটকে দিলি। রাহুল হতভম্ব হয়ে তাকায়, চোখে পাগল হয়ে গেছে ছেলেটা। বিধ্বস্ত মস্তিষ্কে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে। রাহুল ঢোক গিলে বলল, রুদ্র, তুই মরে গেলে কি সব ঠিক হয়ে যাবে? সব ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। জানিস, আমার না শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। বুকের ভেতর কেমন যেন লাগছে, আমি বোঝাতে পারছি না রে। উফ, খুব ব্যথা হচ্ছে বুকে, অনুশোচনা হচ্ছে। জানাজাটাকে অন্তত পড়তাম আমি, কোনো দায়িত্বই তো পালন করলাম না, কিচ্ছু দিতে পারলাম না ওকে। তবু এত বড় শাস্তি তো আমি রিজার্ভ করতাম না। আমাকে এত বড় শাস্তি না দিলেই পারতো। মৃত্যুর উপরে কারোর হাত নেই রুদ্র। আল্লাহ চেয়েছে মায়াকে তার কাছে নিয়ে যেতে, তাই ও চলে গেছে। তুই জানিস না, আল্লাহ সেসব বান্দাকে বেশি ভালোবাসেন। তাদেরকে তাড়াতাড়ি নিয়ে যান। রুদ্র মলিন হাসে। নীরবতায় কেটে যায় কিছু সময়। নীরবতা ভেঙে রুদ্র বলে, ভালোই করেছিস আমাকে পাচ্ছি। এ নিষ্ঠুর যে আমাকে অনেক অনেক দায়িত্ব দিয়ে গেছে রে। যদি ছাদ থেকে পড়ে যেতাম তাহলে এতক্ষণে হয়তো ওর কাছে পৌঁছে যেতাম, কিন্তু ওর দেওয়া দায়িত্ব তো পূরণ করা হতো না। এক অসীম যন্ত্রণা নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে রাহুল। ওর দেওয়া দায়িত্ব পালন করার জন্য হলে আমাকে বেঁচে থাকতে হবে। রাহুল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। রুদ্র আবার হাসে, রাহুলকে উদ্দেশ্য করে বলে, এবার তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। কোথাও যাব না আমি। আবার উলট পালট কিছু ঘটানোর জন্য তুই, তাই না? বললাম তো কিছু করবো না, তখন নিজের মধ্যে ছিলাম না। রেলিংয়ে কিভাবে উঠেছে সেটাও মনে পড়ছে না। এত সহজে মরবো না, আমি বাঁচবো রাহুল। ওর দেওয়া দায়িত্ব পালন করার জন্য হলেও আমি বাঁচবো। খেয়ে নে রুদ্র, মরে যাবি নয়তো। তুই যা, খেয়ে নেবো আমি। সাহস পাচ্ছি না তোকে একা রেখে যেতে। কিছু হবে না আমার, কিচ্ছু করবো না আর। বাড়িতেও কেউ নেই রুদ্র, সবাই খান মঞ্জিলে গেছে। আমিও চলে যেতাম, কিন্তু তোকে এই অবস্থায় ফেলে যেতে পারিনি। তোর জন্য যখন থেকে গেছি, তুইও আমার দায়িত্ব। ভয় লাগছে তোকে একা ছাড়তে। কিছু হবে না রাহুল, শুধু একটু একা থাকতে চাই।
রাহুল উঠে দাঁড়ালো, খাবার খাওয়ার কথা মনে করিয়ে দিয়ে কক্ষের বাইরে চলে গেল। রুদ্র নিশ্চুপ বসে থাকে। বুকের মধ্যে কী যে বয়ে যাচ্ছে তা মুখের দিকে তাকিয়ে বোঝা সম্ভব নয়। রুদ্র পাশ ফিরে মায়ার বালিশে হাত বুলিয়ে দিল। এই বালিশে মাথা রেখে ঘুমিয়েছে খুব কম। সবসময় রুদ্রের বুকেই মাথা রেখে ঘুমাতো। রুদ্র বিছানা ছেড়ে বেলকনিতে আসে। গোলাপ গাছগুলো আলতো হাতে ছুঁয়ে দেয়। বেলকনিতে আসতেই বুক ভারী হয়ে আসে ওর। মায়ার সবচেয়ে ফেভারিট এই বেলকনিটা। সব সময় এই বেলকনিতে এসে দাঁড়িয়ে থাকতো। রুদ্র দাঁড়িয়ে থাকতে পারে না সেখানে। দম বন্ধ হয়ে আসে ওর। শান্তি পাচ্ছে না, কোথাও একটু শান্তি মিলছে না। রুদ্র এলোমেলো পায়ে কক্ষে আসে। কাবার্ড খুলে মায়ের একটা ড্রেস হাতে নেয়, বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। কাবার্ড ওয়ার্ড্রোবে সব মায়ার ড্রেস, ড্রেসিং টেবিলও সব মায়ার জিনিসে ভর্তি। এই ফার্নিচার ভাগাভাগি নিয়ে কতই না মারামারি ঝগড়া হয়েছিল দুজনের। আজও মায়ের জিনিসগুলো সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে। সব জিনিস নিজের জায়গায় আছে, শুধু জিনিসগুলোর অধিকারী যে সেই নেই। রুদ্র ধপ করে বসে পড়ে মেঝেতে। কান্নাগুলো দলা পাকিয়ে আসে গলার কাছে। কান্নাগুলো বাইরে আনা দরকার, নয়তো মরে যাবেও, এক্ষুনি মরে যাবে। রুদ্র মায়ের ড্রেসে মুখ ঢাকে। মায়ের গন্ধ লেগে আছে এই ড্রেসে, অনুভূত হচ্ছে ওকে। চোখের পানিতে ড্রেস ভিজে যায়। রুদ্র শব্দ করে কাঁদে। এতক্ষণে বুকের ভেতর ছটফটে বন্দি কান্নাগুলো বাইরে আনতে সক্ষম হয়েছে। রুদ্র মায়ার ড্রেস বুকে জড়িয়ে মেঝেতে শুয়ে পড়ে। হিচকি তুলে ডাকে মায়াকে। রাহুল দৌড়ে আসলো ওর চিৎকারে, কিন্তু কক্ষে ঢুকতে পারল না। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। রাহুলের মনে ভয় ঢুকে যায়। ভেতর থেকে কান্নার শব্দ আসছে। রাহুল দরজায় ধাক্কা দিয়ে ডাকে ওকে, ছেলেটা আবার কিছু ঘটিয়ে না ফেলে। রুদ্র দরজা খোলে না। রাহুল ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়ে। সারা রাত এক বিধ্বস্ত প্রেমিক তার প্রেয়সীর জন্য মন প্রাণ উজাড় করে কাঁদে। চার দেয়ালের মাঝে বন্দি করে রাখে তার হৃদয়ের ব্যাকুলতা, হাহাকার। জ্যোৎস্না রাত, চাঁদের আলো লুটোপুটি খেয়ে পড়ছে পৃথিবীর উপর। নিঃসঙ্গ জ্যোৎস্না আলোয় একাকিত্বের সঙ্গী করে দোলনার উপর বসে আছে রুদ্র। নিষ্পলক জ্যোৎস্নার রূপ মাধুরী অবলোকন করছে। রুদ্র বেঁচে আছে, মায়ের দেওয়া সকল দায়িত্বকে সঙ্গী করে বেঁচে আছে। মায়াকে দেওয়া প্রতিটা ওয়াদা রেখেছে। মায়ার বাবা মা, ওর বাবা মা সবাইকে দেখে রেখেছে, কিন্তু ওকে দেখে রাখার কেউ নেই। অফিস শেষে যখন শ্রান্ত হয়ে বাড়ি ফেরে তখন কেউ হাসি মুখে অপেক্ষা করে না ওর জন্য। কারো হাসি মুখের কল্পনায় পুরোটা রাত নির্ঘুম কেটে যায়, কিন্তু কেউ শাসন করে না ওকে। সব বন্ধুদের মন জুগিয়ে চলতে শিখেছে এখন, কিন্তু কেউ জানে না ওর মনটাই মরে গেছে। বন্ধু মহলের কেউ এখন আর ঘুরতে যায় না, যদিও যায় সেখানে হাসি খুশি প্রাণবন্ত জিনিসটা আর থাকে না। রুদ্র হাসে, হাসি মুখে কথা বলে সবার সাথে, কিন্তু কেউ জানে না ওর হাসি খুশি প্রাণটা ওর মানুষটার সাথেই দাফন হয়ে গেছে। এখন আর কথায় কথায় রেগে যাওয়ার অভ্যাস নেই। ওই মানুষটা ছাড়া আর কার উপর রাগ ঝাড়বে, কে ওর রাগ সহ্য করবে? রুদ্র এখন আর কনফিউজড হয়ে যায় না। সব সিদ্ধান্তই এখন দ্বিধাহীনভাবে নিতে পারে। তবু আফসোস যে ওকে বাঁচতে দেয় না। কেন রুদ্র নিজের ভালোবাসার চেয়েও ইগোটাকে বড় করে দেখেছে? কেন প্রিয় মানুষটার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল? কেন ইগোর জন্য ভালোবাসাটা বড় হয়ে দাঁড়ালো না? সবাই নিজের জীবন গুছিয়ে নিয়েছে, শুধু ও নিজেই এলোমেলো হয়ে গেছে। সব ঠিক আছে, শুধু ওর জীবনটা থমকে গেছে। সবাই ওর হাসি খুশি মুখের আড়ালে দেখতে পায় না প্রতিনিয়ত কিভাবে মরছেও, কিভাবে ওর কলিজা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, কেউ জানে না। নির্জন বাগানের মাঝে দোলনায় বসে আছে রুদ্র। চাঁদের আলো ছুঁয়ে দিচ্ছে ওকে। নিষ্পলক তাকিয়ে আছে আকাশের গোল থালার মতো চারটার দিকে। এভাবেই এক জ্যোৎস্না রাতে মায়ার সাথেই দোলনায় বসেছিল, কিন্তু আজ ওর সাথে কেউ নেই। একাকিত্বতা ওর সঙ্গী। মায়ের স্মৃতি আর ওর দেওয়া দায়িত্ব ছাড়া রুদ্রের কাছে বেঁচে থাকার মতো আর কিছুই অবশিষ্ট নেই।
নির্মল বাতাস ওর গা ছুঁয়ে দেয়। বাতাসের সাথে অনুভব করে ও প্রিয় মানুষটার উপস্থিতি। মায়া আছে, ওর মনের ভেতর আছে, থেকে যাবে সারা জীবন। ওখানে আর কেউ জায়গা করতে পারবে না কখনো। রুদ্র জায়গা দেবে না। এখন শুধু অপেক্ষা, মায়ের কাছে যাওয়ার অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা। রুদ্র চোখ বন্ধ করে নেয়। বন্ধ চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। চলো আবার ফিরে যাই সে সুন্দর ছোটবেলা, যেখানে স্বপ্ন সাজিয়েছিলাম, ছোটবেলা কাটিয়েছিলাম, যেখানে বিরহ নামের কোনো শব্দ ছিল না, যেখানে একটা ছোট্ট খেলনার কুঠির বানিয়েছিলাম। চলো ফিরে যাই সেখানে। নির্ভুল সুরের জন্ম, হেউ তাকে আমার কাব্যে মেশাই, যেন হয় এক বিশুদ্ধ গান। আমার এই গানই আজ উৎসর্গ হোক তার প্রতি আমার তীব্র ঘৃণা। তবু স্বর্গ দ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়, যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত। জানি তখনও সে আমার হবে না, তবু ওই অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।